অভিশপ্ত অশ্বমেধের অলৌকিক অপ্রাকৃতিক জগতে আপনাদের স্বাগত। পিয়ালি মণ্ডলের কলমে শকুন গল্পটির প্রথম পর্ব আপনারা ইতিমধ্যেই শুনেছেন। জেনেছেন কে এই চার্লি, কী বা তার পরিচয়, তার বীভৎস রূপের পিছনে লুকিয়ে থাকা এক মর্মান্তিক ইতিহাস। ঠিক তেমনি শহরের অপর প্রান্তে সদ্য বেড়াতে আসা এক পরিবারের সাথে বারংবার ঘটে চলেছে একের পর এক অদ্ভুত সব ঘটনা। তারও সাক্ষী থেকেছেন আপনারা। আচ্ছা, কে এই অগ্নিবর্ণ, কি বা তার পরিচয়, আর কোন যোগসূত্রেই বা আবদ্ধ শহরের দুই প্রান্তে ঘটে চলা এই সকল অলৌকিক কার্যকলাপ? আজ আপনাদের জন্য পিয়ালি মণ্ডলের কলমে শকুন গল্পটির দ্বিতীয় পর্ব। बदबू, बहुत बदबू आ रही है बाबूजी। একই কথা বিড়বিড় করে যাচ্ছে ওই মহিলাটা। বসে থাকতে থাকতে এবার প্রায় মেঝের উপর আলগোছে শুয়ে পড়েছেন তিনি। ওর মাথার কাছে বসে মিশু মহিলার মাথায় মুখে জল দিয়ে মুছিয়ে দিচ্ছে ও। প্রজ্ঞা ঘরের অন্যদিকে শিখুকে বুকে জাপটে ধরে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে ওই দিকেই। ধ্রুব দাঁড়িয়ে আছে ওর কাছে, কিন্তু অরণ্য এক নাগাড়ে পায়চারি করে যাচ্ছে। এখনো তো ডাক্তার এলো না, ডিটেরিয়েট করছে। ভীষণ দুশ্চিন্তায় কথাগুলো ম্যানেজারকে বলে অরণ্য। ম্যানেজার ভদ্রলোক খুবই সব জানতা প্রকৃতির, কিন্তু বড্ড ভীতু। যখন থেকে ওই সাপ পেঁচা এইসব কথা শুনেছেন সেই থেকেই পালাই পালাই করছে। अरे वो तो बस सफाई का काम करती है सर, परमानेंट स्टाफ नहीं है। कभी कभी महीने में 2-1 बार आ जाती है बस, उसे जाने दीजिए ना सर। अरे जाना चाहती है तो जाने दीजिए ना सर। 1 जाएंगी 10 आएगी, वो सब गांव की छोटा जात है। কথাটা শুনেই একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছিল অরণ্য। কিন্তু অদ্ভুতভাবে ধ্রুব যেন কেমন নিশ্চুপ। শুধু ওই মুহূর্তে নয়, প্রজ্ঞা লক্ষ্য করেছিল গাড়িতে ওই ঘটনা ঘটার পর থেকে অদ্ভুতভাবে চুপ করে গিয়েছে ধ্রুব। মনের মধ্যে ব্যাপারটা বারবার খোঁচা দিলেও জিজ্ঞাসা করে উঠতে পারে না প্রজ্ঞা। सच में साहब, विश्वास कीजिए, ये कमरा को छोड़ के वो सब चले गए थे। तभी मारे को लगा कि घर में कुछ है जो अच्छा नहीं है, इसीलिए आए थे बाबूजी। और फिर आने के बाद ही पता चला कि बेबी के ऊपर कुछ काला साया मंडरा रहा है। फिर मैं बेबी के पास जाके उसे अच्छे से देख रही थी। এতটা শুনে ম্যানেজার এবার বিশ্রী ভাবে দাঁত মুখ খিঁচিয়ে বলে, अरे क्या देख रही है बाउरी? गेस्ट रूम में ऐसा कोई घुसते क्या? आज से तेरी इनकम खत्म, और एक बार फिर से दिखाना, माँ कसम तू तो। ম্যানেজারকে কথাটা শেষ করতে দেয়নি অরণ্য। তাই ম্যানেজারের বেমতলব কথা থামিয়ে মহিলার খুব কাছে গিয়ে ধীরে ধীরে জিজ্ঞাসা করে, आपको क्या कुछ दिखा? सोच के बोलिए। মহিলাটা অরণ্যর কথা শুনে মাথা নাড়ে ধীরে ধীরে, যদিও তার চোখ ঢুলে আসছে ঘুমে। বুকের মধ্যে চাপ লাগছে ভীষণ, হাত পা কেমন যেন অবশ হয়ে আসছে, জিভ জড়িয়ে আসছে। তবুও বলার চেষ্টা করে ও। ভাঙা ভাঙা শব্দে বলে, आपकी बेबी को सांप ने छुआ था बाबू, काट नहीं सका, लेकिन वो सांप इतना जहरीली होता है कि उसके छूने से भी जहर लग जाता है। बेबी के शरीर से एक अलग तरह की बू आ रही थी बाबूजी। এতটা বলে হাঁপিয়ে যায় মহিলা। অরণ্য আরো খানিকটা ঝুঁকে
মহিলার পালস রেট দেখে, খুব চিন্তিত মুখে তাকায় মিশুর দিকে, ইশারায় বলে, পরিস্থিতি কিন্তু ভালো নয়, খুব খারাপ কিছু দেখার জন্য তৈরি থাকতে হবে। বলেই উঠে দাঁড়ায় অরণ্য, কিন্তু আবার ওকে পিছু ডাকে সেই মহিলা। অরণ্য আবার বসে পড়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, तकलीफ हो रही हो तो आपको कुछ नहीं बताना पड़ेगा, थोड़ी देर इंतजार कीजिए, डॉक्टर आ जाएंगे। কিন্তু মহিলাটি হাতের ইশারা করে বলে, तकलीफ होगी लेकिन ये बताना ही पड़ेगा, बस आप समझ लीजिएगा। অরণ্য মুখে কিছু না বললে মাথাটা সামান্য এগিয়ে দেয়। প্রজ্ঞা দূর থেকে দাঁড়িয়ে থাকলেও কান খাড়া করে তাকিয়ে থাকে ওই মহিলাটার দিকে। শুধু ধ্রুবই মাথা ঝুঁকিয়ে চোখ দুটো মেঝের উপর নিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে বিছানার একপাশে। মহিলাটি একইভাবে জড়ানো স্বরে ধীরে ধীরে বলতে শুরু করে, ओह साहब, आपकी बेबी को कभी काटेगी नहीं, और काटेगी भी तो कुछ नहीं होगी, क्योंकि आपको पता भी नहीं है कि वो क्या है, लेकिन उसके आसपास जो रहेगा उसे बहुत नुकसान होगा। आप लोग सावधानी से रहिए। एक बार मैं सब जहर मिटा चुकी हूँ, लेकिन अब से सावधान रहना। মিশু যেন এবার ভয়ে কেঁপে ওঠে। মনোর এমনিতেই কু ডাকছিল, কিন্তু এখন এই মুহূর্তে ওর শরীরটা সত্যিই কাঁপছে। এর আগেও ও মৃত্যু মুখ থেকে নিজে ফিরেছে, ফিরিয়ে এনেছে নিজের সন্তানকে, কিন্তু আবারে কোন বিপদ এসে উপস্থিত হলো ওর সামনে। আর মহিলাটা আসলে কি বোঝাতে চাইছে তাও যেন ভালো করে আন্দাজ করতে পারা যায় না। কেমন যেন সবই আধো আধো। বিষ, অথচ শিখর কিছু হবে না, আবার ওর আশেপাশের মানুষগুলোর ক্ষতি হবে। মনের ভিতর কথাগুলোর ঝড় বইতে থাকে। ও মুখে কিছু না বললেও অরণ্য সবটাই আন্দাজ করতে পারে, কিন্তু ও তখন মহিলার মুখ থেকে আরো কিছু শুনতে অতিরিক্ত আগ্রহী। তাই মিশুকে শান্ত করে ইশারা করে বলল, একটু শান্ত হয়ে বস মিশু, আমাদের আগে সবটা জানতে হবে, নইলে আমরা যে জালে জড়িয়ে যাচ্ছি সেখান থেকে বেরিয়ে আসতে পারবো না, অথবা বেরিয়ে আসার জন্য বিশাল কিছু খেসারত দিতে হবে। তাই আগে আমাদের জানা দরকার কি হচ্ছে, কেনই বা হচ্ছে আমাদের সঙ্গে। বলেই মুখটা ঘুরিয়ে সেই মহিলাটিকে লক্ষ্য করে বলে, आप बोलिए, हमें सब कुछ सुनना है। মহিলাটির শ্বাস এবার ঘন ঘন পড়তে শুরু করেছে। একটা শব্দ উচ্চারণ করতেও যেন সর্বশক্তি প্রয়োগ করছেন, তবু ঠোঁট তার নড়ছে। आपके बेबी के अंदर जो ऊर्जा है उसे तलाशने के लिए वो सांप भेजा गया था। उसकी शक्ति, उसकी ऊर्जा ही उस डायन की नई शक्ति बनेगी, और वो सब नरक से आया हुआ जीव है जिसे हर हाल में इंसान का खून चाहिए, और खून दिलाते हैं वो डायन। और डायन को अगर अपनी शक्ति बढ़ानी है तो उसे चाहिए आपकी बेबी। इसीलिए बोल रही हूँ, उसे उस डायन की साया से दूर लेके जाओ, जितनी दूर हो सके उतनी। पर क्या बताइए ना दीदी, प्लीज बताइए ना। पर वो डायन की नजर अभी आपके बच्चे पर पड़ चुकी है। मारे से जितना हो सका मैंने किया, लेकिन अब मुझ में शक्ति नहीं है। दीदी मुझे लग रहा है आपको अभी डॉक्टर की नहीं, किसी और की जरूरत है। हमें बताइए कौन है वो। ठीक ही सोचे हो, डॉक्टर मुझे ठीक नहीं कर सकेगा, लेकिन मेरी चिंता मत करो आप लोग। आप जल्दी से जल्दी चले जाओ यहाँ से। लेकिन आपको ऐसे हालात में छोड़कर कैसे जा सकते हैं। অরণ্য কথাটা বলার পরেই মিশু যেন ঝাঁঝিয়ে ওঠে, ক্রুদ্ধ স্বরে বলে, পাপাই তুমি বুঝতে পারছো ও কি বলছে? আমাদের শিখুর ক্ষতি হয়ে যাবে। তোমাকে আগেই আমি বলেছিলাম আমার মনটা কু ডাকছে। এখন শোনো এর কথা। আর তাছাড়া তুমি নিজেও তো সব দেখলে। শোন মিশু,
এভাবে হঠাৎ করে যাব বললেই তো যাওয়া যায় না। আমি অফিসের কাজে এসেছি, আমি যেতে চাইলেও অফিসে আমাকে ছাড়বে না। তার থেকে তোরা চলে যা। আগে টিকিটটা কি ব্যবস্থা করা যায় দেখি, তেমন হলে দিল্লি হয়ে ফ্লাইটে কলকাতায় চলে যাবি তোরা, কিন্তু আমার কিছু কাজ আছে। কথাগুলো বলে অরণ্য উঠে এসে ফোনটা নিয়ে বেরিয়ে যেতে চায় ঘর থেকে, কিন্তু ওকে পিছু থেকে থামিয়ে দেয় প্রজ্ঞা। তারপর উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে বলে, দাঁড়া অরণ্য, আর শোন মিশু, তুই শিখুকে নিয়ে কলকাতায় চলে যা। তো ধ্রুবদারও মনে হয় তাই ইচ্ছে, কিন্তু এই বিপদের মধ্যে পাপাইকে একা ফেলে যেতে। কথাটা যেন ধ্রুবকে সজোরে ধাক্কা দেয়। এতক্ষণ পরে সেই ধাক্কাতেই মনে হয় ঘুম থেকে হঠাৎ জেগে ওঠে ধ্রুব। তারপর শান্ত স্বরে বলে, আমি তোমাকে কিছুই বলিনি প্রজ্ঞা, তবে আমি এটুকু লক্ষ্য করেছি শুধু শিখু নয়, অরণ্যকে নিয়েও তুমি ভীষণ পজেসিভ। আর সত্যিই তো, জীবনে প্রথম পুরুষকে ভোলাও যায় না। তবে আমি কিন্তু তোমাকে কোনো জোর করিনি, করবো না। তুমি যেটা চাইবে সেটাই করবো আমি। তুমি চাইলে মিশু আর শিখুকে নিয়ে চলে যাব, কিন্তু তার আগে একটা কথা বলা খুব প্রয়োজন। বাহ, বিপদে বন্ধুকে একা ছেড়ে না দেওয়াটাকে তুমি এই চোখে দেখলে ধ্রুব? তুমি যা ইচ্ছে তাই ভাবো। আমি এই নিয়ে আর একটা কথাও বলতে চাই না, শুধুমাত্র এই মুহূর্তে যে কথাটা প্রয়োজন সেইটাই বলতে চাই। বেশ, বলো। দাদা আসছে। মানে কিভাবে, কেন? আমি কাল রাতেই দাদাকে জানিয়েছিলাম, আর তাছাড়া ওকে তো সবকিছু জানানোর প্রয়োজন হয়ও না। যাই হোক, কাল রাতের মধ্যে ও পৌঁছে যাবে, আর আমি সকালেই মিশুকে নিয়ে বেরিয়ে যাব। তবে যাওয়ার আগে একটা কাজ আছে, ওই মহিলাকে তার সঠিক গন্তব্যে পৌঁছে দিয়ে তারপর। ওটা তোমায় করতে হবে না ধ্রুবদা। আসলে আমি ভেবেছিলাম ও যে জায়গা বা যার কাছে বলবে সেখানেই নিয়ে যাব আমি কিন্তু প্রজ্ঞাকে একবারও থেকে যেতে বলিনি, বিশ্বাস করো ধ্রুবদা। কথাগুলো ধ্রুবকে বলেই ফিরে তাকায় প্রজ্ঞার দিকে। প্রজ্ঞার চোখে যেন তখন আগুন ঝরছে। আসলে বাইরে থেকে যতই দেখার ও শক্ত আছে, মিশু আর পাপাইয়ের সম্পর্ক মেনে নিয়েছে, কিন্তু আসলে তা নয়। আসলে ওদের দেখানোর জন্যই ধ্রুবর সঙ্গে সম্পর্কটা এগিয়ে নিয়ে চলেছে ও। কিন্তু মনের অত্যন্ত গভীর কোটরে একটাই নাম দাউ দাউ করে জ্বলছে, অরণ্য। আর সেজন্যই তো শিখুকে এত বেশি জড়িয়ে থাকে ও। শিখুর বাহানাতেই তো অরণ্যকে কাছে পায় ও। শুধু মনের মধ্যে বয়ে চলা অব্যক্ত প্রেমের ফল্গু ধারাকে লুকিয়ে রাখে সযত্নে। কিন্তু এখন যখন কোনো এক অজানা বিপদের ভয় ঘিরে ধরতে চাইছে ওদের, আর অরণ্য নিজেকে বিপন্ন করে ওদের সরিয়ে দিতে চাইছে সেই করাল ছায়ার গ্রাস থেকে, তখন যেন ও কিছুতেই অরণ্যকে একা ছাড়তে পারল না। দিদির কথাতে মিশু অবাক হয় ভীষণ। ঘরের পরিস্থিতি এখন এতটাই স্পর্শকাতর হয়ে উঠেছে যে আর কেউ কোনো কথা বলার পরিস্থিতিতেই নেই। মহিলাটি মনে হয় ঘুমিয়ে পড়েছিল। অনেকক্ষণ নীরব থাকার পর এবার সেই মহিলাটা বলে উঠল, मुझे चार्ली के पास ले जा सकते हो भैया? और आपको अगर इस मुसीबत से कोई भी बचा सकता है तो वो चार्ली है। उससे मिलने के बाद आप लोग वापस घर चले जाना। आप अभी जा सकेंगे? हाँ जरूर। फिर मैं अभी गाड़ी का बंदोबस्त करता हूँ। অরণ্য বাকি সকলের দিকে তাকিয়ে বলে, এখনই সবাই তৈরি হয়ে নাও, আমরা বেরোবো। तो कीजिए मैनेजर जी, इतनी देर से खंबा की तरह खड़े, अब जाइए। अभी के अभी मुझे एक ड्राइवर और गाड़ी चाहिए। ড্রাইভার ততক্ষণ সত্যি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সব কিছু দেখছিল। এখন অরণ্যর কথায় খানিক নড়ে চড়ে উঠে বলে, बाहर से क्यों? हम है ना सर, मैं अभी गाड़ी निकलती हूँ। বলেই দ্রুত বেরিয়ে যায়। ঘরের বাকি মানুষগুলো একে অপরের থেকে খানিকটা নজর বাঁচিয়ে জিনিসপত্র গুছিয়ে নিয়ে শিখুকে নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। ওদের পিছু পিছু অরণ্য সেই মহিলাকে ধরে ধরে নিয়ে বেরিয়ে আসে। তারপর সকলে গাড়িতে উঠে বসে। মহিলাটি শুধু ইশারায় ম্যানেজারকে বুঝিয়ে দেয় রাস্তা। প্রায় ভোর হয়ে আসা আধো অন্ধকার ভেদ করে
ওরা এগিয়ে চলে এক ভয়ানক গন্তব্যের দিকে। বাচ্চাটা খিলখিলিয়ে হাসতে হাসতেই 2 হাত বাড়িয়ে দেয়, কিন্তু ওর উপর ঝুঁকে পড়া মানুষটার তো আর সেই দিকে খেয়ালই নেই। তার চোখ নিবদ্ধ রয়েছে ওই ছোট্ট শরীরে অবশিষ্ট গরম রক্ত আর বুকের মধ্যে ধুকপুক করা ছোট্ট হৃৎপিণ্ডতে। ওই ছোট্ট শরীরটা যে ওর নাড়ি কাটা ধন, ওর পেয়ারি লাডো, সেটা যেন এক লহমায় ভুলে গিয়েছে তেহেরি। অবশ্য ওই মুহূর্তে আর ওকে তেহেরি বলা যায় কিনা সন্দেহ, কারণ এখন শুধু ওর খোলসটাই তেহেরির, কিন্তু আসলে ওর মধ্যে রয়েছে ওই নরকের জীবগুলো, আর তারাই ওকে হাতিয়ার করে গিলে খেতে চাইছে ওই ছোট্ট শরীরটাকে। तू गलत कर रही है तेहरी, वो बड़े भयानक है। जब तक तू अपनी बेटी को उस भयानक क्षण में नहीं देखेगी, तब तक तुझे पता नहीं चलेगा कि तू क्या गलत कर रही है। চার্লি ভেবেছিল একবার যদি ওই ভয়ঙ্কর চরম মুহূর্তে নিজের মেয়েকে চোখের সামনে দেখতে পায় এবং অনুভব করতে পারে যে ও কি ভুল করতে যাচ্ছিল, তাহলে হয়তো নিজের মধ্যে থেকে নিজেকে একজন মাকে ঠিক খুঁজে বের করতে পারবে তেহেরি। কিন্তু হায়, ওর বিপক্ষ যে ওর ধারণার থেকেও বেশি ভয়ঙ্কর, তা কল্পনা করতে পারেনি ও। এখন মনে মনে নিজেকে চড় মারতে ইচ্ছে হলো ওর। এ কি ভুল করে ফেলেছে? না, যা হওয়ার হয়েছে, কিন্তু এই মুহূর্তে আগে ওই শিশুটাকে বাঁচাতে হবে, তারপর তেহেরিকে। हाय हाय हाय, ये मैंने क्या कर दिया? ये तो बिल्कुल उल्टा हो गया। अब मैं खुद को थप्पड़ मारूं क्या? नहीं नहीं नहीं, जो हुआ वो तो हो गया। इस वक्त सबसे पहले उस बच्चे को बचाना होगा। কথাটা ভেবে দ্রুত খামচে ধরলো তেহেরির চুলের গোছা, আর এক হাতে একটা রক্তে ডোবানো একটা ন্যাকড়া নিয়ে চেপে ধরলো তেহেরির নাকে মুখে। মুখে বিড়বিড় করে অদ্ভুত ভাষায় বলে চলল কিছু অবান্তর শব্দগুচ্ছ। ক্রমশ যেন তেহেরি নেতিয়ে আসতে শুরু করলো। প্রথমের দিকে ওর সাথে যুঝতে চার্লিকেও বেশ বেগ পেতে হয়েছিল, কিন্তু একাধারে তার ওই মন্ত্র আর অন্যদিকে ওই মন্ত্রপুত ন্যাকড়ার গন্ধ, দুই মিলিয়ে ধীরে ধীরে তেহেরিকে করায়ত্ত করতে সাহায্য করল। চার্লির চোখের সামনেই কয়েক মুহূর্তের মধ্যে তেহেরির শরীরের বদলগুলো বদলে গিয়ে পুনরায় আবার স্বাভাবিক নারীর মতো রূপ নিতে শুরু করলো। ক্রমে ক্রমে তেহেরির অচৈতন্য নগ্ন শরীরটা তরলের মতোই গড়িয়ে পড়ল মেঝের উপর। চার্লি এতক্ষণ পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছিল ওকে, কারণ তখন তেহেরির মুখ থেকে কোনো মতে বাচ্চাটাকে নিয়ে কোলের মধ্যে জাপটে ধরে বাকি ক্রিয়াগুলো একভাবে করে যাচ্ছিল ও। কিন্তু শিকারীর মুখ থেকে তার শিকারকে শুধু কেড়ে নেওয়া নয়, তাকে মন্ত্র বন্ধনে আবদ্ধ করতে চাওয়া বড়ই ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে বিপরীত দিক থেকে ভয়ঙ্কর আঘাত আসার সম্ভাবনা ছিল, কিন্তু তা যখন এলো না, উল্টে তেহেরির শরীর এলিয়ে পড়ল, গাটা তখন কাঁটা দিয়ে উঠল চার্লির। मैंने तेहरी से तो ये शिकार छीन लिया, लेकिन क्या मैं इसे जादू से बांध पाऊंगी? किसी भी वक्त वो शिकारी हमला कर सकते हैं। अरे ये क्या हो गया? तेहरी गिर गई।
इसका मतलब है कि वो और भी अधिक ऊर्जा के साथ हमला करेंगे। চার্লি মনে মনে ভাবল, এর মোকাবিলা করার জন্য হয়তো তার শক্তি কম পড়বে, কিন্তু এই মুহূর্তে তেহেরিকে আগে শেষ করতেই হবে, কারণ এই কয়েক মুহূর্তের মধ্যে ওকে শেষ না করলে আবার ওর মধ্যে জীবগুলো হয়তো আবার জেগে উঠবে। বুকের মধ্যে জড়িয়ে রাখা শিশুটাকে নিয়ে গিয়ে বসলো ওর আসনে। नहीं नहीं नहीं, इसको किसी भी हाल में अलग नहीं कर सकते। ये तो एक है, लेकिन बाहर बाहर गिद्धों के असंख्य झुंड हमला करने के लिए तैयार बैठे हैं। भले मैंने ये कमरा बंद कर दिया है, लेकिन वो अपनी नाक से इसको सूंघते हैं। और अब मैं इन लोगों की सबसे बड़ी दुश्मन हूं। उन लोगों का तो सिर्फ तिहारी है, मैं उसी को पहले खत्म कर दूंगी। তেহেরির মেয়েটাকে নিজের আসনে শুইয়ে দিয়ে চারিদিক থেকে তার গাত্র বন্ধন করে দিয়ে উঠে আসলো চার্লি। তারপর পাশ থেকে কয়েকটা প্রয়োজনীয় সামগ্রী আর একটা ধারালো ছুরি তুলে এসে দাঁড়ালো তেহেরির অচেতন শরীরের সামনে। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার ভালো করে দেখে নেয় তেহেরির শরীরটা। আসলে তখনও ও চরম সিদ্ধান্ত নেয়ার আগে যাচাই করে নিতে চাইছিল যে তখনও কি তেহেরির শরীরে ওই অপার্থিব কিছুর অস্তিত্ব আদেও আছে, নাকি ওর শরীর ছেড়ে চলে গিয়েছে চিরতরে। যদিও সে সম্ভাবনা কম, তবু চার্লির মন মানে না। আরো একবার ঝুঁকে পড়ে হাতের মুঠোয় ধরা ছাই নিয়ে মন্ত্র আওড়াতে আওড়াতে ছড়িয়ে দেয় তেহেরির শরীরের উপর। আর মুহূর্তের মধ্যে দেখতে পায় ছাইয়ের প্রতিটি কণা তেহেরির শরীরের স্পর্শে আসা মাত্রই আগুনের ফুলকি হয়ে ছিটকে পড়ছে। शायद उसके शरीर में वो सब नहीं है, लेकिन मुझे भरोसा नहीं हो रहा है। গায়ের চামড়ার নিচে কি বা কারা যেন কিলবিল করে ওঠানামা করছে, সরে যাচ্ছে শরীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। চার্লি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। ওর পাতাবিহীন চোখ ভিজে ওঠে নোনা জলে। এর আগেও তো অনেকজনকেই একইভাবে শেষ করে গ্রামকে রক্ষা করার চেষ্টা করেছে, কিন্তু এই প্রথম তেহেরির মুখটা দেখে পুড়ে যাওয়া বুকটা আবার যেন মুচড়ে উঠল। আর সঙ্গে সঙ্গে নজর চলে গেল আসনের উপর ঘুমন্ত রুগ্ন শিশুটার দিকে। মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিতে বাধ্য হয়েছিল ও, কারণ মেয়ের চোখের সামনে। কথাটা আর ভাবতে পারে না চার্লি। মন আর শরীর দুই শক্ত করে ও। हमें इतना भावुक नहीं होना है, बेरहम और सख्त होना चाहिए हमें। उसी में सबका भलाई है। अगर उन लोगों को मेरी कमजोरी पता चल गई तो बहुत मुश्किल हो जाएगी। চার্লি এবার মনোসংযোগ করে এক পায়ে ভর দিয়ে দাঁড়ায়। যে কঠিন সিদ্ধান্ত এই মুহূর্তে সে গ্রহণ করেছে তাকে ফলপ্রসূ করতে হলে তাকে অবশ্যই আগে মনোসংযোগ করতেই হবে। চার্লি তেহেরিকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতেই লক্ষ্য করল তেহেরির শরীরটা নড়াচড়া শুরু করেছে। সাধারণ চোখে দেখলে মনে হবে যেন ঘুম ভেঙেছে মেয়েটার, কিন্তু চার্লির চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। ও বেশ ভালো করেই টের পাচ্ছে তেহেরির নয়, ওর শরীরের ভিতরে থাকা অদৃশ্য জীবগুলো আবার জেগে উঠছে। আর তাতেই তেহেরির শরীরটা বেঁকে চুড়ে কেমন বিকৃতভাবে উঠে বসেছে। একটা হাত সামনে, অন্যটা পিছনের দিক থেকে পেঁচিয়ে ধরে একটা পা
পা দুটো একটা সামনে অন্যটা পিছন দিক থেকে হাঁটু মুড়ে বসেছে। আর এই সব কিছুর একেবারে বিপরীতে মাথাটা বেঁকে গিয়েছে। মাথার অবিন্যস্ত চুলে ঢেকে গিয়েছে সম্পূর্ণ মুখ। শুধু শরীরটা কেমন যেন তালগোল পাকিয়ে উঠে দাঁড়াতে চাইছে। नहीं, कभी नहीं। मैं उन लोगों को सर भी नहीं उठाने दूंगी। मुझे किसी भी हालत में उन लोगों को खत्म करना ही होगा। চার্লি মন্ত্র উচ্চারণ থামায় না। নিবিষ্ট চিত্তে চিৎকার করে বলে যায় সেই অদ্ভুত শব্দগুলো। প্রথমে একটা বন্ধনীর মধ্যে তেহেরিকে বন্দি করে ফেলেছিল ও। এখন সেই বন্ধনীর বাইরে থেকে মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে তেহেরির গায়ে এক এক করে ছুঁড়ে দিতে থাকে পোড়া চাল, কালো বিড়ালের নখ, কাকের পালক, ঘি, কলা, হাড়ের গুঁড়ো আর সবশেষে কর্পূর। বন্ধনীর ভিতরে ততক্ষণে রাগে ফুঁসতে শুরু করেছে তেহেরি, সেই সাথে চিৎকার করছে, जाने दो, मुझे जाने दो, छोड़ दो मुझे। तुम्हारी हिम्मत कैसे हुई मुझसे शिकार छीनने के? তেহেরি বারবার চেষ্টা করছে বাইরে বেরিয়ে আসার। অসহ্য, অশ্রাব্য, অশ্লীল ভাষায় চার্লিকে উত্ত্যক্ত করার চেষ্টা করে, কিন্তু চার্লিকে থামানো তার ক্ষমতার বাইরে। কারণ চার্লি ঠিক করে নিয়েছে এভাবে হেরে যাবে না ও। দরকার হলে নিজেকেও বলি দেবে, তবু এভাবে হার মানবে না সে। शैतान, तुझे जो करना है और जो भी बोलना है तू कर ले। इस चार्ली को रोकने की शक्ति तुझ में नहीं है। अगर जरूरत पड़े ना, मैं अपनी आखिरी ताकत भी देने के लिए तैयार हूं। পরস্পর প্রায় প্রতিটা ক্রিয়াই শেষ করেছে ও। এবার চূড়ান্ত পর্যায়ে চার্লির হাতটা একবার কেঁপে ওঠে। বন্ধনীর ভিতরে বিকৃত শরীরটাকে একবার দেখে নেয় সে। তারপর সেই ধারালো ছুরিটা এক হাতে ধরে আর তার ঠিক নিচে একটা পাত্রের উপর একটা কাপড়ের টুকরো রেখে মুহূর্তের মধ্যে ধারালো ছুরিটা চালিয়ে দেয় কবজি বরাবর। টপ টপ করে রক্ত ঝরে পড়ে সেই পাত্রে রাখা কাপড়ের উপর। ভিজে রক্তিম হয়ে ওঠে সেই সাদা কাপড়। সেটা সম্পূর্ণ ভিজে গেলে নিজের হাতের ক্ষতে কিছুটা ছাই দিয়ে তুলে নেয় কাপড়টা। তারপর আবারও মন্ত্র উচ্চারণ করতে করতে সেই কাপড়ের টুকরোর এক কোণে আগুন ধরিয়ে ছুঁড়ে দিতে যায় সেই বন্ধনীর মধ্যে। আর ঠিক সেই মুহূর্তে চার্লি কে যেন ডেকে ওঠে ওর নাম ধরে। আর সঙ্গে সঙ্গেই দরজা ঠেলে ভিতরে এসে দাঁড়ায় একজন। চার্লি মানুষটাকে দেখেই চমকে ওঠে। এতটাই চমকে ওঠে যে হাতের কাপড়খানা জ্বলতে জ্বলতে প্রায় হাত ছুঁয়ে ফেলে। আর তখনই সেই মানুষটা এসে ওর হাত থেকে কেড়ে নেয় সেই জ্বলন্ত কাপড়ের টুকরোটা আর এক ফুঁয়ে নিভিয়ে দেয় সে আগুন। চার্লি গভীর বিস্ময়ে তাকায় আর ভাবে, এ কে যে ওর রক্তে জ্বালানো আগুন নিভিয়ে দেয় এক ফুঁয়ে? কে এই মানুষ? अब किस तरफ जाना है दीदी जी? সেই মহিলাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে অরণ্য। মহিলাটির অবস্থা এখন আরো অবনতি হয়েছে। উনি এখন কিভাবে বলবে অরণ্য? দেখছো না ওনার শরীরের অবস্থাটা? जब तक शरीर रहेगा प्रयास करती रहूंगी। सांप का जहर का प्रभाव दूर करना होगा, नहीं तो उन्हें बच्चा मिल जाएगा। सिर्फ जहर ही नहीं, ये सांप छूने से भी शरीर का दखल लेता है। सबको मालूम है वायरस, मगर वायरस नहीं, ये जीव खत्म कर रहा है इंसान को। ये जीव खुली आंखों से नहीं दिखता, ये सिर्फ मैं और चार्ली ही देख सकते हैं।
আসলে শিখুকে ওই সাপের বিষের প্রভাব মুক্ত করতে সবটুকু নিজের শক্তি দিয়ে চেষ্টা করেছিল রজ্জ। ওই বিষের গন্ধেই তো ওরা সহজেই খুঁজে নিতে পারত শিখুকে। আর শুধু তাই নয়, ওই বিষ আর ওই সাপের গায়ের আঁশ যেখানে যেখানে স্পর্শ করেছিল তা শিখু ছাড়া অন্য কারোর শরীরের ভিতরে একবার প্রবেশ করতে পারলেই সে শরীর দখল নিতে পারত ওরা। তাই তো চার্লি ওকে বলেছিল, सुन रज्जो, तुझे एक काम करना होगा। शैतान किसी भी समय उस बच्ची को ढूंढ लेगा। শিখুর আসার খবরটা চার্লি ওকে দিয়েছিল। নাম ধাম, বাবা মা বা অন্যান্য পরিচয় কিছুই নয়, শুধু শিখুর শারীরিক কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য আর ওই স্থানটা বলেই পাঠিয়ে দিয়েছিল রজ্জকে। বাকিটুকু রজ্জর নিজস্ব ক্ষমতা। আর তাতেই তো ও চিনে নিয়েছিল শিখুকে। আসলে চার্লি চেয়েছিল যাতে শিখুর হদিশ ওরা না পায়, কারণ শিখুর শক্তি দিয়ে ওরা আবার শক্তি ফিরে পাবে। কিন্তু রজ্জ ততক্ষণে শিখুকে খুঁজে পেয়েছিল। ততক্ষণে ওরাও খুঁজে নিয়েছিল শিখুর অস্তিত্ব। অগত্যা শেষ অস্ত্র হিসেবে নিজের প্রাণ বিপন্ন করে ওই শয়তানগুলোর থেকে বাঁচাতে চেয়েছিল শিখুকে। যদিও এত কিছু কখনো অরণ্যদের বলেনি ওই মহিলা, তবে ওদের সঙ্গে থাকা আরেকটি যে যুবক, তাকে প্রথম থেকে দেখেই কেমন যেন অন্যরকম মনে হয়েছিল ওর। না, কোনো খারাপ গন্ধ ওর নাকে ধরা দেয়নি, তবু যেন মনটা খচখচ করছিল সেই থেকে। আর সেই কারণেই আরো ভালো করে কিছু খুলে বলেনি ও। তবে অরণ্য ছেলেটা যে তার সন্তানকে কতটা ভালোবাসে সেটা বুঝতে পেরেছে রজ্জ। আর সেখানেই ওর শান্তি। ওই ছোট্ট অবুঝ শিশুটার হয়ে লড়ে যাওয়ার একটা তো লোক রয়েছে। ए बंगाली बाबू, आप अपनी बेटी को बहुत प्यार करते हो। ये बंगाली बाबू अपनी बिटिया से बहुत प्यार करता है। इस बच्ची के खातिर लड़ाई करने के लिए कोई तो है, जिसे चाहे जितना प्रयास कर लो, बाप के पास से बच्ची को छीनना ये नहीं हो सकता। ঠিক সেই কারণেই অরণ্য যখন বলেছিল চার্লির কাছে ওকে নিয়ে যেতে, রজ্জ এক কথায় রাজি হয়ে গিয়েছিল। প্রায় টানা 2 ঘন্টা গাড়ি ছুটিয়ে আসার পর ম্যানেজার ঘাড় ঘুরিয়ে একটু অনুনয় সুরে বলেছিল, सर जी, कुछ देर के लिए रुक सकते हैं क्या? भूख भी लगा है और टॉयलेट भी जाना है। और सर, इसके बाद ये सड़क और रेती मिलेगा, लेकिन खाने के लिए जगह नहीं मिलेगा। आप लोग भी यहाँ से कुछ खा लीजिए ना सर। বেশ, সামনে একটা ধাবা মতো রয়েছে। অগত্যা রাস্তার ধারের ওই ছোট্ট ধাবায় ওরা নেমে পড়েছিল সবাই। সকাল হয়ে গেছিল ততক্ষণে, কিন্তু তখনও দিনের ভয়ঙ্কর গরমের তেজ মালুম দিচ্ছিল না। সকলে গাড়ি থেকে নেমেই সামনে পাতা খাটিয়াতে বসে পড়েছিল। সকলের সাথে রজ্জ নেমে এসে বসেছিল ওদের পাশেই। তখন থেকেই ওর নাকে আবার সেই বিষাক্ত গন্ধটা উঁকি দিচ্ছিল। গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছিল ওর। চারিদিকে চোখ বুলিয়ে নাক টেনে কিছু বোঝার চেষ্টা করছিল রজ্জ। কিছুক্ষণ পরেই মিশু আর প্রজ্ঞা চিৎকার করতে শুরু করে। দোকানের ভিতর থেকে অরণ্য ছুটে বেরিয়ে এসে দেখল প্রজ্ঞা আর মিশু পাগলের মতো চিৎকার করছে। অরণ্য কিছুটা বিস্ময়ে প্রজ্ঞাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তোরা এমন করছিস কেন? কিছুতে ব্যথা পেয়েছিস নাকি? কিছু কামড়েছে? না না, সেসব কিছু নয়। তুমি কি দেখতে পাচ্ছ না? আর কি হলো খোলসা করে বল না। শিখু নেই, কোথাও নেই। নেই মানে? কোথায় যাবে?
তোদের কাছেই তো ছিল। আমরা একটু ফ্রেশ হবো বলে ধ্রুবর কাছে রেখে গিয়েছিলাম, কিন্তু এসে থেকে ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আরে এই কথা, তোরাও না, আরে আছে কোথাও আশেপাশে দেয়। তুমি বুঝতে পারছো না, একবার তাকাও চারদিকে। প্রজ্ঞার কথা শেষ হতেই রজ্জ আর অরণ্য দুজনে একসঙ্গে খুঁজে দেখে চারিদিক, আর তখনই চোখে পড়ে ওদের গাড়িটা আর সেখানে নেই ম্যানেজারও, আর চারিদিকে কোথাও চিহ্ন নেই শিখু ও ধ্রুবর। তবে सिद्धिशरं महातंत्रं कालितंत्रं कुलार्णवं ज्ञानार्णवं नीलतंत्रं फित्कारितंत्रमुत्तमं दिवागामं उत्तराखं श्री। চার্লি মন্ত্র উচ্চারণ না থামিয়েই ফিরে তাকালো আগন্তুকের দিকে, আর মুহূর্তের মধ্যে মনে হলো সব মন্ত্র, সব তন্ত্র যেন ওর মাথা থেকে কর্পূরের মতো উবে গেছে। কিসের মন্ত্র, কেনই বা পাঠ করা, কেনই বা? সব কিছু বেবাক ভুলে সে তাকিয়ে থাকে ওই অনিন্দ সুন্দর মুখটার দিকে। কে ইনি? এনাকে তো আগে দেখেছি, কিন্তু ইনি এখানে কিভাবে প্রবেশ করলেন? চোখের মোহময়ী দৃষ্টিতে আমি যে সব কিছু ভুলে যাচ্ছি। চার্লির দুচোখময় এক রাস মুগ্ধতা। সামনের ওই গ্রিক দেবতার অনুরূপ মানুষটাকে চেনা মনে হয় তার, কিন্তু কোথায়, কবে দেখেছে সে কথা আর মনে পড়ে না। চার্লির মন্ত্র উচ্চারণের গতি ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে। বিপরীত দিকের মানুষটা ততক্ষণে প্রবেশ করেছে তার ঘরে। তার ঠোঁটে লেগে থাকা মোহময় হাসি তখনও বিদ্যমান। তিনি ধীর পায়ে এগিয়ে যান তেহেরির বিকৃত রূপের দিকে। ঘরের সবকিছু এখন স্থির। ওই মানুষটার অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে সবকিছু, এমনকি চার্লি পর্যন্ত পাথরের প্রতিমায় পরিণত হয়েছে। শুধু তার চোখ দুটি পদানুসরণ করছে ওই আগন্তুক মানুষটির। ঘরের বাইরে তখন যেন এক ভয়ঙ্কর ঝড় বইতে শুরু করেছে। এতক্ষণ প্রায় অদৃশ্য হয়ে থাকা ওই নরকের শকুনগুলো এবার যেন জেগে উঠেছে। একসাথে তাদের বিশাল ডানাগুলো ঝাপটাতে শুরু করেছে। ওদের ওই ভয়ঙ্কর নিষ্ঠুর রক্তাক্ত চোখগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে বিদ্ধ করতে চাইছে ওই ঘরের ভিতরকার মানুষগুলোকে। তারা ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে, অর্থাৎ এবার আড়াল ঠেলে সর্বসমক্ষে উপস্থিত তাঁরা। এক প্রকার যেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বুক চিতিয়ে এসে দাঁড়িয়েছে সকলের সামনে। ওদের ডানার ঝাপটানোর সঙ্গে সঙ্গে গলা থেকে উঠে আসছে এক পৈশাচিক স্বর। সে শব্দ এতটাই ভয়ঙ্কর, এতটাই তীক্ষ্ণ করাতের মতো, যা কর্ণকুহরকে রক্তাক্ত করে তুলতে পারে মুহূর্তে। সে শব্দ কানে প্রবেশ করলে মনে হবে শুধু কান নয়, মাথার প্রতিটা শিরা, উপশিরা যেন ছিঁড়ে কুঁকড়ে চট পাকিয়ে যাচ্ছে। অসহ্য সেই নারকীয় চিৎকার, আর ওই নরক পাখিগুলোর ডানার ঝাপটে যেন বালির ঝড় বইতে শুরু করেছে। ঘরের বাইরের দিকে তৈরি হয়েছে একটা ঘূর্ণির, যার ঠিক মাঝখানে ওই ঘরটা, আর তাকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটা অস্বচ্ছ বলয়। চার্লি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে বাইরের পরিস্থিতি কিছুটা হলেও অনুভব করতে পারছে। এই ঝড়ের দাপটে ঘরটা তছনছ না হলেই ভালো। আগন্তুক রূপে উনি যখন এসেছেন, তখন এই ভয়ঙ্কর যুদ্ধে আমি আর একা নই।
আমি নিশ্চিত উনি যা করবেন তাতে সকলের মঙ্গল হবে। উনি নিশ্চয়ই পারবেন ওই ভয়ঙ্কর জীবগুলোর থেকে তেহারিকে মুক্ত করতে। শ্লোকা সতৈব ন চিত্তা ঈশ্বরন্নৈব ভবিষ্যতা তাবৎ শ্লোক সহস্রাণি। চার্লি বুঝতে পারল ওনার কাজে বিঘ্ন না ঘটানোই শ্রেয়। তেহেরির দলা পাকানো শরীরটা এই মুহূর্তে নিশ্চল। আগন্তুকের বাম হাতে ধরা একটা ছোট্ট কাঠের বাক্স, সেই বাক্স থেকে কিছুটা ধূসর গুঁড়ো নিয়ে প্রথমে ছড়িয়ে দিলেন তেহেরির শরীরের উপর। তারপর চার্লির তৈরি করা গণ্ডির চারপাশ ঘিরে হাঁটতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে অজানা ভাষায় মন্ত্রোচ্চারণ। প্রতি 2.5 পা পদের পরে যেখানে থামছেন সেখানে দাঁড়িয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে গণ্ডির দাগ ছেদ করে আবার পা ফেলা শুরু করছেন। একই ক্রিয়া অনবরত করার পর যখন ও তেহেরির ঠিক সামনে এসে দাঁড়াল, তখন তেহেরির শরীরটা অনেকটাই স্বাভাবিক আকৃতি ধারণ করেছে, আর ওকে ঘিরে থাকা গণ্ডিটা ওই মুহূর্তে গুনে গুনে ঠিক 10টি বিন্দুতে এসে ঠেকেছে। এই বিন্দুগুলো নিছক কোনো বিন্দু নয়, 10 দিককে নির্দেশ করে অবস্থান করছে এই বিন্দুগুলো। তার মানে ঠিক ওই স্থানে কাল এখন ওই মানুষটার আয়ত্তে। চার্লি ধীরে ধীরে হাতে পায়ে সার ফিরে পেয়ে ঝুঁকে পড়ল তেহেরির মেয়েটার উপর। সে এখনো ঘুমে আচ্ছন্ন। অবশ্য ভালোর জন্যই চার্লি তাকে ঘুম পাড়িয়ে রেখেছে, তাছাড়া তো উপায়ও নেই। তাই ঘুমন্ত মেয়েটাকে আরো একবার ভালো করে দেখে তার আসন থেকে তুলে নিয়ে বিছানায় এনে শুইয়ে দেয় সে। ততক্ষণে অবশ্য সেই আগন্তুক তেহেরির সার ফিরিয়ে এনেছেন, কিন্তু খুব ক্ষীণ, চোখ খোলেনি সে। অবশ্য যতক্ষণ না সম্পূর্ণরূপে সে ওই ভয়ঙ্কর ছায়ামুক্ত হচ্ছে, ততক্ষণ তার আগের সব স্মৃতি বা জ্ঞান সম্পূর্ণ ফিরবে না। এখন সারা ঘর গমগম করছে ওই মানুষটির মন্ত্রোচ্চারণ ধ্বনির সঙ্গে সঙ্গে। তেহেরির শরীরটা বারবার কেঁপে উঠছে, যেন কিছু একটা বের হয়ে আসতে চাইছে, তবুও বের হচ্ছে না। চার্লি দেখল আগন্তুক তার ঝোলা থেকে বের করছেন কয়েকটা মোড়ক। এখন সেগুলো খুলে খুলে একটি জিনিস মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে কিছুটা তেহেরির মুখগহ্বরে আর বাকিটা ছিটিয়ে দিচ্ছেন তার শরীরের উপর। জিনিসগুলো চার্লির চেনা। এইগুলো তো চিনি, এই তো ঘি, মধু, শ্বেতচন্দন, রক্তচন্দন, হরিতকি গুঁড়ো, কালো ঘোড়ার পুচ্ছের লোম গুঁড়ো, চাঁড়ালের হাড়ের গুঁড়ো, শ্মশানের জ্বলন্ত চিতা থেকে তুলে নেওয়া আধপোড়া কাঠকে শুকনো করে করা গুঁড়ো। সবই তো তেহেরির মুখে আর শরীরে ছড়িয়ে দিলেন। একেবারে শেষে তেহেরের ঠিক নাকের সামনে ওটা কি ধরলেন? একটা অদ্ভুত লালচে রঙের একটা ছোট্ট অমসৃণ টুকরো। বস্তুটা তেহেরির নাকের কাছে ধরার পর থেকে একটা অদ্ভুত বিশ্রী গন্ধে যে ঘরটা ভরে উঠেছে সেটা ও বুঝতে পেরেছে, কিন্তু ওটা আসলে কি? মনে প্রশ্ন জাগ্রত হলেও চুপ থাকা ছাড়া এখন কোনো উপায় নেই। অপেক্ষা করতে হবে সঠিক সময়ে। তাই ও দৃষ্টিপাত করল অন্যদিকে, কারণ হঠাৎ যদি ওই মানুষটার ওকে প্রয়োজন হয়, সে খুব সামান্য হলেও ওকে তৈরি থাকতে হবে। তাই নিবিষ্ট চিত্তে পর্যবেক্ষণ করতে লাগলো আগন্তুকের ক্রিয়াকলাপ। তেহেরির জ্ঞান ফিরেছে সম্পূর্ণ। ওকে এই পর্যায়ে আনতে
কিছুক্ষণ যে ঝড় বয়ে গেছে তা ভাবলেও এখন গায়ে কাঁটা দেয় চার্লির। চার্লি তখন দেখেছিল ওই অদ্ভুত গন্ধযুক্ত বস্তুটার আসল কার্যকারিতা কি। লক্ষ্য করেছিল তেহেরির শরীরটা আর ধীরে ধীরে নয়, অসম্ভব গতিতে কাঁপতে শুরু করেছিল। সারা গায়ে তৈরি হচ্ছিল অজস্র আঁচড়ের দাগ। সেই আঁচড় বরাবর কালচে রক্তের ধারা নেমে আসছিল। দু পা আর দু হাত যেন কেউ টেনে ধরেছিল দুপাশ থেকে, যেন কোনো এক অদৃশ্য শক্তি দু পায়ের মাঝ বরাবর চিড়ে ফেলতে চাইছিল তেহেরির শরীর। একটা চাপা হুঙ্কার যেন কোণে কোণে ধাক্কা খেয়ে অনুরণিত হচ্ছিল সারা ঘর জুড়ে। কিন্তু তারপরেও আগন্তুকের গলার স্বরকে দমিয়ে দিতে পারছিল না কিছুতে। তার গলার ওই বজ্রনীনাদ ধুলোর মতো নস্যাৎ করে দিয়েছে ওই হুঙ্কারকে। তখনও অন্যদিকে তেহেরির শরীরের রক্তক্ষরণ বন্ধ হয়নি। তখনও শরীরটা সেইভাবেই টান টান হয়েছিল। তেহেরির গলা চিরে বেরিয়ে আসছিল তীব্র আর্তনাদ। তেহেরির এটা কি হচ্ছে? আমি আর পারছি না ওর এই কষ্ট, এই অত্যাচার দেখতে। আমাকে বাধা দিতেই হবে। কিন্তু ও ভাবতে পারেনি ও তেহেরিকে সাহায্য নয়, আরো বড় বিপদে ফেলতে যাচ্ছিল। ঠিক সময়ে ওই মানুষটা ওকে না থামালে হয়তো সত্যিই তেহেরিকে আর ফিরিয়ে আনা যেত না। চার্লি দেখেছিল তেহেরির নাক মুখ দিয়ে বেরিয়ে আসছিল কালচে থকথকে রক্ত, আর জনি মুখ থেকে বেরিয়ে এসেছিল একটা থকথকে কালচে পদার্থ। আগন্তুক এবার তার গঙ্গা জলের পাত্র থেকে কুশিতে করে কিছুটা জল তুলে তার মধ্যে মিশিয়ে দিলেন কিছু। তারপর আবারও মন্ত্র উচ্চারণ করতে করতে সেই তরল মিশ্রণটা ঢেলে দিলেন ওই অদ্ভুত বস্তুটার উপর। আর মুহূর্তের মধ্যে সেই বস্তুটা থেকে বেরিয়ে আসতে লাগলো গলগল করে ধোঁয়া। ধীরে ধীরে আকারে ছোট হতে হতে সেই বস্তুটা একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। আর তারপর থেকেই থেমে গেল ঘরের ভিতরের সব হুঙ্কার। সব যেন এক লহমায় শান্ত হয়ে এল। আগন্তুক ধীর পায়ে উঠে এলেন, মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ, কিন্তু ঠোঁটের কোণে সেই অম্লান হাসিটা ছুঁয়ে আছে তখনও। তিনি ধীর স্বরে চার্লিকে বললেন, সম্মতি না নিয়ে প্রবেশ করেছিলাম, তার জন্য ক্ষমা প্রার্থী মা। আশা করি আমায় চিনতে পেরেছেন। চার্লির ঠোঁটেও ফুটে উঠল হাসির রেখা। মাথায় ভালো করে ঘোমটা টেনে আগন্তুকের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে প্রণাম করল। মাথা তুলে সে বলল, তোমায় আমি চিনব না সে কি হয় ঠাকুর? তুমি তো আগুন, তুমি তো তেজ। তোমায় চিনব না ঠাকুর? এই জগতের সব থেকে পবিত্র অগ্নিকে চিনে নিতে আমার এতটুকু অসুবিধা হয়নি ঠাকুর। মা তোমার কথা বহুবার আমায় স্বপ্নে জানিয়েছেন, কিন্তু তুমি যে সত্যি আসবে তা কল্পনাও করিনি। আহা, এইসব কথা বলো না মা। আমার এই সীমিত ক্ষমতায় মানুষের যেটুকু ভালো হয় আমি তার চেষ্টা করে যাই সর্বক্ষণ। কিন্তু ঠাকুর, এখানে অবস্থা যে বড় ভয়ঙ্কর। তেহারির মতো অসংখ্য খোলসে সাধারণ মানুষের মধ্যে মিশে রয়েছে ওরা। কিভাবে ওদের শেষ করব বলতে পারেন? একটা তেহারিকে না হয় বাঁচিয়ে দিলেন, বাকিরা? আমার আশঙ্কা আর কিছুদিনের মধ্যেই শুধু এই গ্রাম নয়, পৃথিবীর বহু প্রান্তেই ছড়িয়ে পড়বে এরা। আর তাছাড়া পৃথিবীর এমন কিছু বিশেষ শক্তি সম্পন্ন মানুষ আছে যাদের থেকে ওরা শক্তি সংগ্রহ করে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।
তখন আর শুধু এই ছোট ছোট গ্রাম নয়, সমগ্র পৃথিবীটাই হয়তো করায়ত্ত করতে পারবে। না মা না, অতই কি সহজ? এই জগতে আলো বলেও তো কিছু আছে নাকি? সত্য বলেও তো কিছু আছে। আমি বলছি, আমি অগ্নিবর্ণ বলছি, আমার শরীরের শেষ বিন্দু দিয়েও ওই নরকের জীবদের পুনরায় তাদের নরকে পাঠাবো আমি। স্থির হও, ধৈর্য ধরো। সত্য ধীর হলেও তার জয় ঠিকই হবে। আমি অগ্নিবর্ণ কথা দিলাম, যা অশুভ তাকে শেষ করবই। স্পষ্ট করে বল মিশু, আমার শিখু কোথায়? চিৎকার করে ওঠে অরণ্য। ভয়ে দুশ্চিন্তায় কেমন যেন অবশ হয়ে পড়েছিল। কি করব, কি যে বলবো, মাথায় কিছুই আসছে না। এর মধ্যে অরণ্য রাগ কমাই কি করে? অরণ্য মিশুর উপর রেগে গিয়েছে দেখে আরো যেন দিশেহারা হয়ে পড়ল। প্রজ্ঞা ওর বোনকে ভালো করেই চেনে, তাই তাড়াতাড়ি বোনকে বুকে জড়িয়ে অরণ্যের দিকে ফিরে বলল, শোন পাপাই, মিশুর উপর চিৎকার করার সময় এটা নয়। আমরা দুজনেই ওয়াশরুমে গিয়েছিলাম, আর অচেনা কেউ তো নয়, ধ্রুবর কোলেই তো ছিল শিখু। আমরা কি করতে পারি একটু বলবি? শোন মিশু, এমনিতেই মা হওয়ার ঠিক যোগ্য নয়। সারাক্ষণ শিখু প্রায় তোর কাছেই থাকে, আর এইটুকু সময়ও একটু দেখে রাখতে পারলো না। আর তোদেরই বা একসাথে যাওয়ার কি ছিল? বাচ্চা তো নোস তোরা। তুই কেন বুঝতে পারছিস না? আমাদের উপর শুধু শুধু দোষ চাপিয়ে তুই এভাবে মনকে ভুল বোঝাতে পারিস না। ও ধ্রুবর কোলে ছিল, মাথাটা তুই ঠান্ডা কর আগে। আমাদের সবাইকে মিলে যা করার তাই করতে হবে। সমস্তটা ভাব একবার। গাড়িও নেই, ম্যানেজারও নেই, আর ধ্রুব শিখু কেউ নেই। তাহলে ধরা যেতে পারে ওরা যেখানেই যাক একসাথে গিয়েছে, অথবা অথবা কি? অথবা আমাদের অচেনা কেউ ওদের এখান থেকে সরিয়ে নিয়ে গেছে। আর যেতে হলে তুই একটাই রাস্তা, হয় সামনের রাস্তা দিয়ে গেছে, আর নয়তো আবার ব্যাক করেছে। তুই তোর থিওরি রাখ। এই একটাই কিন্তু পাকা রাস্তা হতে পারে, কিন্তু এত বিশাল বিশাল ফাঁকা বালু জমি ধরে গাড়ি ছোটানো খুব একটা সুবিধার কাজ কিন্তু নয়। তাহলে একবার ধাবার লোকজনকে জিজ্ঞাসা কর, আর দেখ যদি ইমিডিয়েট কোনো গাড়ি পাওয়া যায়। তোরা সামনের রাস্তা ধরেই এগো, আমি অন্য গাড়ি নিয়ে ব্যবস্থা করে ব্যাক করছি। কথাটা খানিকটা হলেও মনোপুত হলো অরণ্য, তাই পিছু ফিরে ধাবার দিকেই যাচ্ছিল। ঠিক তখনই ওকে রজ্জ পিছু ডাকলো, सुनो भैया, मुझे मालूम था कि कुछ ना कुछ तब शगुन होने वाला है, इसीलिए आपकी बच्ची के हाथ में एक धागा बांध दी है मैंने। कोई अशुभ शक्ति उसे स्पर्श नहीं कर पाएगा, पर अभी हमें सोचना है कि उसे किस तरफ ले जाया गया है। तुम एक काम करो, मुझे थोड़ा नमक दे सकते हो? मुझ में अभी भी कुछ शक्ति है, देखती हूँ कुछ कर सकती हूँ कि नहीं। অরণ্য আর কোনো কথা না বলে দৌড়ে যায় ধাবার দিকে। প্রজ্ঞা আর মিশু এসে বসে রজ্জর পাশে। অরণ্য ছোট একটা বাটিতে কিছুটা নুন এনে রজ্জকে ধরিয়ে দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সরে দাঁড়ায়। রজ্জ ক্লান্ত শরীরে সেই নুনটুকু মাটির উপর ফেলে মুখে বিড়বিড় করে ওঠে। তারপর নুনের ছোট স্তূপটার ঠিক মাঝখানে আঙুল দিয়ে একটা গর্তের মতো তৈরি করে। তারপর আবার বিড়বিড় করে বলতে থাকে কিছু। প্রজ্ঞারা দেখতে পায় নুনের গর্তের ঠিক মাঝ বরাবর একটা শীর্ণ ধোঁয়ার কুণ্ডলী উঠে আসছে ধীরে ধীরে। রজ্জ সেই ধোঁয়ায় নাক ডুবিয়ে জোরে জোরে শ্বাস নিল কয়েকবার। তারপর চোখ বন্ধ করে জোরে ফুঁ দিল সেই ধোঁয়ার উপর। আর প্রজ্ঞাদের অবাক করে সেই শীর্ণ ধোঁয়ার একটা স্রোত ভেসে চলল সামনের রাস্তা ধরে। कोई गाड़ी का इंतजाम हुआ कि नहीं? अभी निकलना पड़ेगा, वो ज्यादा देर नहीं रुकेगा। অরণ্য শুধু একবার হ্যাঁ বলেই ছুটে গেল ধাবার ভিতরে। তারপর একটা অল্প বয়সী ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসে। ए भाव जल्दी गाड़ी स्टार्ट करो। मिशु प्रोगा थोड़ा उठ। दीदी दीदी आप उस धूम का कुंडली अच्छे से देख सकते हो? हमारे आंख में तो कुछ नहीं दिखता।
রজ্জ ছাড়া আর কেউ ভালো করে দেখতেও পাচ্ছিল না সেই ধোঁয়ার মতো স্রোতটাকে। তাই রজ্জর বলা পথ অনুযায়ী ছুটে চলল গাড়িটা। প্রায় 30 মিনিট চলার পর একটা ছোট্ট জনপদ চোখে পড়ল ওদের। সব মিলিয়ে 10-12টা বাড়ি রয়েছে সেখানে। সেখানে এসেই রজ্জর ইশারায় থেমে যায় গাড়িটা। ए भाव गाड़ी रोको। এখানে কি আছে আমার শিখু? वो धागे का खुशबू है यहाँ पर और वो धुआं भी यहाँ पर आके रुक गया। आशा करती हूँ कि यहाँ पर ही होगा। अभी एक पुराना कुआं ढूंढो जल्दी। প্রজ্ঞা, মিশু, তোরা গাড়ি থেকে নাম, আমাদের খুঁজতে হবে। অরণ্য, প্রজ্ঞা, মিশু আর দাঁড়ালো না। গাড়ি থেকে নেমেই তিনজন 3 দিকে ছড়িয়ে পড়ল। আর কয়েক মিনিটের মধ্যেই প্রজ্ঞার চোখে পড়ল ওদের সেই গাড়িটা, যেটাতে করে ম্যানেজার ওদের নিয়ে এসেছিল। ও আশেপাশে চোখ বুলিয়ে আশ্চর্য হলো। এই তো এই তো এই তো ম্যানেজারের গাড়িটা। কিন্তু এখানে মানুষজন নেই, জায়গাটাও তো বেশ পরিত্যক্ত বলেই মনে হচ্ছে। ভয়ের কিছু নেই তো? আমি কি অরণ্য আর মিশুকে একবার ডাকবো? না থাক, ধুর। অরণ্য, অরণ্য! ধ্রুব এমন একটা কাজ কেন করলো? কিছু মাথায় আসছে না। আপাতত আশেপাশের বাড়িগুলোতে কোনো কুয়ো আছে কিনা দেখি। ভালোই হয়েছে বাড়িতে লোকজন নেই, নইলে। ভাবতে ভাবতেই আশেপাশের বাড়িগুলোতে উঁকি মেরে কুয়ো খুঁজতে খুঁজতে এগোচ্ছিল ও। বেশ কিছুটা যাওয়ার পর দেখতে পেল ডান দিকে একটা সরু রাস্তা ধরে এগিয়ে আসছে মিশু। ঠিক তখনই চোখে পড়ল জিনিসটা। দামি বিদেশি হাতঘড়ি। এটা তো ধ্রুবর হাতে সারাক্ষণ দেখেছি। তার মানে ধ্রুব এখানেই আছে। ঘড়িটা দ্রুত হাতে নিয়ে উঠে দাঁড়ালো ও। এখানে কোনো পরিত্যক্ত কুয়া না থাকলেও ধ্রুব আছে। ও ঘড়িটা হাতে নিয়েই এগোতে থাকলো সামনের খোলা দরজার দিকে। আর ঠিক সেই সময়ে ভেসে এলো মিশুর তীব্র চিৎকার। আর সেটা এসেছে ওই দরজার ভিতর থেকে। প্রজ্ঞা মিশুর ডাক লক্ষ্য করে সেই দরজার দিকেও এগিয়ে গেল। আর একেবারে শেষে গিয়ে পৌঁছালো একটা বড় ঘরের মধ্যে। আর সেখানে গিয়েও ও ভয়ে চিৎকার করে উঠল। এ কি দেখছে ওরা? ওদের চোখে মুখে আতঙ্কের ছাপ এতটাই প্রগাঢ় যে কথা বলার ক্ষমতা হারিয়েছে। কিন্তু সামনে কি দেখছে? এ কি করে সম্ভব? কেমন করে হলো এসব? কি ভাবি বা হলো কিছুই তো বুঝতে পারছি না। ওই ভয়ঙ্কর দৃশ্যটার দিকে চেয়ে মাথাটা ঘুরে যায় যেন সবার। মিশু আর সহ্য করতে পারে না ওই দৃশ্যের ভয়াবহতা। ওর অচেতন শরীরটা এলিয়ে পড়ে প্রজ্ঞার গায়ে। ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে একটা শরীর। আলো আঁধারিতে চাপ চাপ কালচে রক্তের দাগ সুস্পষ্ট। শরীরটা তখনও কাঁপছে। মৃদু গোগানির শব্দ বেরিয়ে আসছে তার থেকে। সেই শব্দ লক্ষ্য করে মুখের দিকে তাকাতেই পা দুটো অসাড় হয়ে এলো প্রজ্ঞার। দেহটার মুখটা সম্পূর্ণটাই ফালা ফালা করা, রক্তে মাখামাখি। যেন কেউ প্রচন্ড আক্রোশে ধারালো ছুরি দিয়ে বেপরোয়া ভাবে আঘাত করে গিয়েছে বারংবার। আর ওই চোখের দিকে তাকাতেই গা গুলিয়ে উঠল সবার। তীক্ষ্ণ কিছু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলে আনা হয়েছে চোখ দুটোর অধিকাংশই। গলা থেকে পেট পর্যন্ত মুখের মতোই অজস্র আঘাতের চিহ্ন। প্রায় ফালা হয়ে যাওয়া পেট থেকে অন্ত্র পর্যন্ত বেরিয়ে পড়েছে।
তবু কি এক অসম্ভব ক্ষমতায় ওই শরীর থেকে প্রাণটা বেরোতে পারেনি। আর সেই কারণেই হয়তো শরীরটাকে আরো বেশি ভয়ঙ্কর লাগছে ওদের। আর ওই দৃশ্য মিশু দেখে সহ্য করতে পারেনি বলেই মাথাটা ঘুরে গিয়ে চেতনা হারিয়ে ফেলেছিল। লোকটাকে ওই অবস্থায় দেখে সবার মুখের ভাষা যেন হারিয়ে গিয়েছিল। ওদের তিনজনের চোখ আটকে গিয়েছিল ওই লোকটার উপর। আর লোকটা তো অচেনা কেউ নয়, সেই হোটেলের ম্যানেজার। লোকটার ওই ভয়ানক পরিণতি দেখে প্রজ্ঞারা এমনই বাক্যহারা হয়ে পড়েছিল যে ঘরের কোণে গুটিয়ে বসে থাকা অন্য মানুষটার দিকে চোখ যায়নি ওদের। ওদের মধ্যে সবার প্রথমে অরণ্য খেয়াল করল সেই মানুষটাকে, কিন্তু দূর থেকে দেখেই কেমন অস্বাভাবিক মনে হলো লোকটাকে। ও দ্রুত প্রজ্ঞাদের সেই দিকে উদ্দেশ্য করে বলে উঠল, প্রজ্ঞা এদিকে দেখো, মিশুকে ধরে এদিকে নিয়ে এসো তাড়াতাড়ি। লোকটার একেবারে কাছে যেতেই অরণ্য দেখল ধ্রুব শিখুকে বুকের মধ্যে একেবারে লেপ্টে সবার চোখের আড়াল করে এমন করে লুকিয়ে রেখেছে যে এতক্ষণ অরণ্যরা শিখুকে দেখতেই পায়নি। এখনো স্পষ্টভাবে শিখুকে দেখা না গেলেও ওর জামার কিছুটা অংশ দেখেই অরণ্য ঝুঁকে পড়ল। তারপর দু হাতে সজোরে ধ্রুবর দু বাহু চেপে ওকে নিজের দিকে ঘুরিয়ে ওর বুক থেকে প্রায় ছোঁ মেরে তুলে নিতে গেল শিখুকে। কিন্তু ওকে অবাক করে শিখু দ্বিগুণ জোরে চেপে ধরল ধ্রুবকে। এই কাণ্ড কারখানার মধ্যেই প্রজ্ঞারাও এসে দাঁড়িয়েছিল। ও ধ্রুবকে ওইভাবে দেখে খানিকটা ভয় পেয়ে গেল। কি হয়েছে ধ্রুব? তুমি কিছু বলবে নাকি? হ্যাঁ, এসব এসব কি ধ্রুব? কি এগুলো? এক তো না বলে এইভাবে চলে এলে, তারপর আবার এসব। আর এখন শিখু কেন এইভাবে? কিন্তু কথাটা আর সম্পূর্ণ করতে পারল না প্রজ্ঞা। তার আগেই ধ্রুবর অবস্থা দেখে চমকে উঠল। আসলে ওর কথা বলার মাঝে অরণ্য চেষ্টা করছিল শিখুকে কোলে তুলে নেওয়ার, কিন্তু অরণ্য কিছুতেই পেরে উঠছিল না শিখুর সঙ্গে। কারণ ধ্রুবের দুহাত আলগোছে পড়েছিল দুপাশে। দেখে মনে হচ্ছিল ও যেন এখন ওর মধ্যেই নেই, কেমন যেন হতবুদ্ধির মতো বসে রয়েছে। তখনই ও ধ্রুবকে আরো একটু আলোর দিকে এগিয়ে আনার চেষ্টা করতেই সম্পূর্ণ দৃশ্যটা নজরে আসে সকলের। প্রজ্ঞা, মিশু, অরণ্য তিনজনের চোখ যেন বিস্ময়ে ঠিকরে বেরিয়ে আসতে চায়। কি? শিখু তো দাঁত দিয়ে কামড়ে ধরে আছে ধ্রুবের গলার ঘাড়ের মাঝখানটা, রক্ত বের হচ্ছে যে। গলার আশেপাশে আরো কয়েকটা জায়গা থেকে খুবলে মাংস তুলে নেওয়ার মতো গর্ত হয়ে গেছে দেখছি। ঘা হয়ে গিয়েছে তো। কিন্তু শিখু কি করে? না 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 না, এ কি করে সম্ভব? ওই বিভৎস দৃশ্য আর দেখতে পারল না ওরা। আসলে ঠিক বিশ্বাস করে উঠতেই পারল না ওরা কি যা দেখছে তা সত্যি। চোখের সামনে যা দেখছি তা নিশ্চয়ই আসল সত্যি নয়, এর পেছনে নিশ্চয়ই অন্য কিছু রয়েছে। কিন্তু এখন তো অত ভাবার সময় নেই। প্রজ্ঞা মিশুকে বসিয়ে দিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল ধ্রুবের কাছে। তারপর অরণ্যকে ইশারা করে নিজেও একদিক থেকে ধরল শিখুকে। অরণ্য ততক্ষণে হাত লাগিয়েছে, কিন্তু না, কিছুতেই যখন পারল না, সব চেষ্টা যখন প্রায় ব্যর্থ হতে বসেছে, ধ্রুবের শরীরটা যখন প্রায় নিষ্পন্দ হয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে পা টেনে টেনে ঘরের ভিতরে এসে উপস্থিত হল রজ্জ। ऐसे नहीं होगा, उसे खाना मिल गया है। उसका खाना छोड़कर वो कभी नहीं आएगा। एक काम कीजिए, ये लीजिए ये धागा, उसकी माँ की खून से भिगो लीजिएगा। फिर इधर आइए, मैं एक मंत्र बताती हूँ, वो बोलते जाना, रुकना मत। অরণ্য আর কথা বাড়ায় না। রজ্জর হাত থেকে সেই ধাগা আর একটা ছোট ছুরি নিয়ে এগিয়ে যায় মিশুর দিকে। এবার মিশুকে আঘাত ওকে করতেই হবে।
এটা ভেবে কেঁপে ওঠে ও। কিন্তু ওকে দুর্বল হলে তো চলবে না, কাজটা করতেই হবে। মিশুও হাত বাড়িয়ে দেয়, তারপর সামান্য হেসে অরণ্যর হাত থেকে ছুরিটা নিয়ে কবজির কাছে হালকা করে চালিয়ে দেয়। লাল সুতোর মতোই রক্ত বেরিয়ে আসে। দাও ধাগাটা আমাকে। মিশু আবারও হেসে নিজের রক্তের ধাগাটা ভিজিয়ে এগিয়ে ধরে অরণ্যের সামনে। এই নাও, তাড়াতাড়ি নিয়ে যাও ওটা। অরণ্য মিশুর মাথায় একবার হাত বুলিয়ে ধাগাটা হাতে নিয়ে দ্রুত এগিয়ে যায় ধ্রুবের দিকে। ততক্ষণে অবশ্য প্রজ্ঞা ওকে একা ছাড়েনি, ওর শরীরটা লুটিয়ে পড়েছে প্রজ্ঞার কোলে। কিন্তু শিখু তখনও কামড় আলগা করেনি। অরণ্য রজ্জোর বলে দেওয়া মন্ত্রটা আওড়াতে আওড়াতে দ্রুত সেই ধাগাটা পেঁচিয়ে দেয় শিখুর হাতে, আর সঙ্গে সঙ্গে বিভৎস জোরে চিৎকার করে কেঁদে ওঠে শিখু। আর কাঁদার সাথে সাথেই ধ্রুবের গলাটা ছেড়ে দেয় ও। কিন্তু প্রজ্ঞা লক্ষ্য করে শিখু কেঁদে উঠলেও ধ্রুবকে ছাড়ার আগে ওর সুগঠিত দুই দাঁত দিয়ে খুবলে নিয়েছে বেশ কিছুটা মাংস। প্রজ্ঞা অবাক হয়ে যায়। শিখুর তো এখনো সেভাবে দাঁতই ওঠেনি, সেখানে ওর দু সারি দাঁত। একটু আগে যে দেখলাম, এটা কিভাবে সম্ভব? নিজের মনকে বোঝায় প্রজ্ঞা, ও নিশ্চয়ই ভুল দেখেছে। কিন্তু তখনই ওর চোখে দেখা সেই দৃশ্যটা ওর সামনে আবার ভেসে ওঠে। না 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 না, চোখের ভুল নয়, আমি যা দেখেছি সত্যি দেখেছি। আর এই রাজস্থানের মাটিতে পা দেওয়ার পর থেকে এত কিছু অস্বাভাবিক ঘটছে যে শিখুর দাঁতের শাড়ি দেখা এমন কিছু অবিশ্বাস্য ব্যাপার নয়। কিন্তু কিন্তু এটা তো বেশ ভয়ের ব্যাপার, খুবই ভয়ের ব্যাপার। অপশক্তি ওইটুকু শিশুকেও কি রেহাই দিল না? এখন ওকে হাতিয়ার করে সকলকে শেষ করতে চাইছে না তো? সেই অপশক্তি তার মানে জানে যে আমরা নিজের জীবন দিয়ে শিশুকে রক্ষা করব, আর তাই সেই সুযোগ নিয়েই হয়তো ধ্রুবকেও। ধ্রুবের কথাটা মনে পড়তেই ও চিন্তার জাল ছিঁড়ে বেরিয়ে আসে। চমকে উঠে দেখে অরণ্য শিখুকে কোলে নিয়ে চুপ করানোর চেষ্টা করছে। মিশুও নানান কথায় ভোলাবার চেষ্টা করছে শিখুকে, কিন্তু কেউ একবারও চেয়ে দেখছে না ধ্রুবর দিকে। প্রজ্ঞা তাড়াতাড়ি ধ্রুবর ক্ষতস্থানগুলো দেখে নেয়। রক্ত পড়ছে না আর। অবশ্য এই কিছুক্ষণ অন্তরে এমন ফ্যাকাশে হয়ে গেছে ছেলেটা যে দেখে মনে হচ্ছে ওর শরীরে আর এক বিন্দুও রক্ত নেই। প্রজ্ঞা ধ্রুবর কানের কাছে গিয়ে খুব ধীরে ধীরে বলে, আমি ধরছি, আমি ধরছি। তুমি 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 একটু উঠতে পারবে ধ্রুব? এখান থেকে বেরোতে হবে তো আমাদের। ওঠো, এসো, চেষ্টা করো প্লিজ। বার কতক বলার পর ধ্রুব নিস্তেজ ভাবে শুধু ঘাড় নাড়ে কোনো মতে। প্রজ্ঞা সেটা দেখে ওকে কোনো মতে দাঁড় করায়, কিন্তু বুঝতে পারে যে এত লম্বা চওড়া মানুষটা তার সমস্ত ভারটাই ছেড়ে দিয়েছে। নেহাত মনের জোরেই হয়তো দাঁড়িয়েছে, কিন্তু তা কয়েক সেকেন্ডের জন্যই। আর ভাবতে ভাবতেই ধ্রুবকে নিয়ে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু তাড়াতাড়ি এসে ধরে ফেলল রজ্জ। তারপর দুজনে মিলে কোনো মতে ধ্রুবকে নিয়ে ঘরের বাইরে একটা গাছের নিচে করা বেদির উপর এনে বসায়। তারপর রজ্জকে ধ্রুবর কাছে রেখে গাড়ির দিকে ছোটে প্রজ্ঞা। গাড়ির মধ্যে জল আর সঙ্গে আনা ওষুধের কিট ছিল, সেটা নিয়েই আবার দ্রুত ফিরে আসে প্রজ্ঞা ধ্রুবর কাছে। সঙ্গে আর বিশেষ কিছু ওষুধ না থাকায় একটা প্যারাসিটামল খাইয়ে দেয় ও, কারণ ততক্ষণে ধ্রুবর শরীরটা জ্বরে পুড়তে শুরু করেছিল। কিছুক্ষণ পর শিখু একটু ধাতস্থ হলে অরণ্য প্রজ্ঞার কাছে এসে দাঁড়ায়। প্রজ্ঞার একটু রাগী হয়েছিল। ওরা একবারও তখন ধ্রুবর দিকে ফিরে তাকালো না। আমি তো কখনো ওদের একা ছেড়ে দিই না, কিন্তু ওরা
তবে কি ওরা সবকিছুর জন্য ধ্রুবকেই দোষী ভাবলো? কথাগুলো মনে মনে ভাবতে ভাবতেই অরণ্য আর মিশু এসে দাঁড়ায় ওর সামনে। প্রজ্ঞা অরণ্যর দিকে চোখ তুলে বলে, শিখু চুপ করেছে তো? তাহলে আজকের মতো কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। ড্রাইভারকে ডাক। থাকার ব্যবস্থা করতে হবে মানে? এখন জাস্ট দুপুর, এখনো অনেকটা যাওয়া যাবে। রাজ্য দিদিকে জিজ্ঞাসা করছি ওই গ্রামটা কত দূর। তোরা তো স্বার্থপর কেন রে? একবার ধ্রুবর অবস্থাটা চেয়ে দেখ। ও তো এমনিতেই এদেশের জলবায়ুর সঙ্গে খাপ খাওয়াতে বেশ সমস্যা হচ্ছিল, আর এখন মানুষটার এত জ্বর, শরীরে এইরকম আঘাত। তুই থাম প্রজ্ঞা, আসলে কি ঘটেছে তা এখনো কিন্তু আমরা জানি না। ওই ঘরের মধ্যে হোটেলের ম্যানেজারের শরীরটা পড়ে রয়েছে। তুই কি ভাবছিস হোটেলের লোক আমাদের ছেড়ে দেবে? তুই ভাব না একবার ভালো করে। এত কিছুর সময় কিন্তু ধ্রুব ওখানে ওদের সঙ্গেই ছিল। আর শিখু তো একটা শিশু, ওর পক্ষে তো একটা অত বড় মানুষকে খুন বা খুনের চেষ্টা করা সম্ভব নয়। তাহলে বাঁচে কে? তুই খালি চোখে যা দেখছিস তাই যে সত্যি, সেটাই বা ভাবছিস কেন বলতো বাবাই? তুই তো দেখলি শিখুর কামড়ে ওর ঘাড়ের কাছে কতগুলো ক্ষত তৈরি হয়েছে। শিখুর কামড়? তুই হাসালি প্রজ্ঞা, ওর তো দাঁতই ওঠেনি। ওটা অন্য কোনো ব্যাপার, বুঝলি? ও, সময়টা কেটে গেলেই অন্য ব্যাপার। তুই তুই তো নিজেই দেখলি শিখু কিছুতেই ছাড়ছিল না ধ্রুবকে। রজ্জ দিদি ওই ধাগাটা তো তোকে দিয়েই বাঁধালো, তারপরেই তো। আরে তখন আমিও একটু ঘেটে গেছিলাম। আসলে ম্যানেজারের ওইরকম শরীরটা দেখে মাথাটা কাজ করছিল না, তাই স্বাভাবিক ব্যাপারটা এত জটিল করে ভাবছিলাম। আসলে কি বলতো, শিখু খুব ভয় পেয়েই মনে হয় ধ্রুবকে ওইভাবে আঁকড়ে ধরেছিল। আর ধ্রুব হয়তো। দয়া করে তোর ভাবনাগুলো তোর কাছেই রাখ, বুঝলি? আমি এখন ধ্রুবকে নিয়ে ভীষণ চিন্তায় আছি। ওকে এখনই কোনো একটা ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। শোন, ওইটুকু কাটাই কিছুই হবে না। গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে নিলে ঠিক হয়ে যাবে। প্লিজ বাবাই চুপ কর, একবার ওকে দেখ। আর আমি যখন বলেছি আগে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তখন নিয়েই যাব। তোরা চাইলে আলাদা চলে যেতে পারিস। কি বোকামো করছিস প্রজ্ঞা? এক কাজ কর, ওকে ওই ধাবার ওখানে কোনো ছোট ঘর থাকলে রেখে আসি। এমনিতেও ওর সঙ্গে থাকলে বিপদ বাড়বে। আর জানিসই তো, পুলিশের ছুলে 18 খা। আর আমাদের এখন দেরি করলেও চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব ওই গ্রামটায় পৌঁছতে হবে। কথাগুলো বলে একটু রাগান্বিত ভঙ্গিতেই ড্রাইভারকে ডাকতে চলে যায় প্রজ্ঞা। ড্রাইভার ম্যানেজারের ওই রকম অবস্থা দেখেই পুলিশকে ফোন করতে ছুটেছিল। এদিকে টাওয়ার নেই বলেই কিছুটা দূরে চলে গিয়েছিল। প্রজ্ঞা খানিকটা হেঁটে এদিক ওদিক খুঁজে শেষে দেখতে না পেয়ে ডাক দিল। তখনই দূর থেকে দেখল হেঁটে আসছে ড্রাইভারটা। প্রজ্ঞাকে দেখতে পেয়েই ড্রাইভার জি বলল, आइए दीदी जी, पुलिस आने वाला ही है, तब तक रुकने के लिए बोले हैं। कब तक आएंगे? इधर तो सिचुएशन ठीक नहीं है। एक मेंबर को अभी के अभी डॉक्टर के पास ले जाना पड़ेगा। हाय भगवान, किसको दीदी जी? अरे वो दादा जो मैनेजर के साथ था उस घर में। वो सब? ओहो, एक बात बताना तो भूल ही गए दीदी जी। क्या? अरे वो तो मैनेजर नहीं है। उस होटल का नाम जो आपने बताई थी, वहीं पर फोन किया मैंने। मैनेजर ने ही फोन रिसीव किया था। वो तो एकदम से सोच में पड़ गए, फिर बोला दूसरा कोई होगा, क्योंकि उन्होंने तो होटल छोड़कर आया ही नहीं। ये मैनेजर ने बोला आप लोगों को? हाँ दीदी जी। फिर घर में जो पड़ा है वो कौन है? কথাটা ভাবতে ভাবতে শুনতে পায় পুলিশের জিপের হর্ন। পিছু ফিরে একবার দেখেই ও তাড়াতাড়ি গিয়ে দাঁড়ায় ধ্রুবের কাছে। বাকিরাও ওখানেই ছিল। পুলিশের ভ্যানটা একেবারে এসে দাঁড়ায় ওদের সামনে। প্রজ্ঞা ড্রাইভারের বলা কথাগুলো আর জানাবার মতো সময় পায় না মিশুদের, কিন্তু মনের মধ্যে অনেকগুলো কথা ঘুরপাক খেতে থাকে তার বারংবার। অনেকগুলো প্রশ্ন উঁকি দিয়ে যায় প্রজ্ঞার মনে।
ম্যানেজার যদি নিজে বলে সে আসেনি, তবে ওদের সঙ্গে ওই রাতে গাড়ি চালিয়ে কে এসেছিল? আচ্ছা, হোটেল এখন পুলিশি ঝামেলায় জড়াতে চায় না বলে কি ড্রাইভারকে মিথ্যে বলছে? না, তা কি করে হয়? দায় এড়াতে চাইলে কি এড়ানো সম্ভব নাকি? আর যদি হোটেলের লোক সত্যি কথাই বলে, তবে ওই ঘরের মধ্যে পড়ে থাকা শরীরটা ওটাই বা কার? নিজের ভাবনাতেই ডুবে গিয়েছিল প্রজ্ঞা। ওর কোলে মাথা রেখে প্রায় অচেতন হয়েই জ্বরের ঘোরে পড়েছিল ধ্রুব। পুলিশ এসে ঘরের ভিতর চলে যেতে ওদের পিছু পিছু অরণ্য আর মিশুও চলে গিয়েছিল। শুধু যাওয়ার আগে প্রজ্ঞার কানে কানে অরণ্য ফিস ফিস করে বলে গিয়েছিল, শোন, পুলিশ যদি জিজ্ঞাসা করে বলবি আমরা ঘুরতে এসেছি, তার জন্য এদিকে যাচ্ছিলাম। আর রাজ্জাকে জিজ্ঞাসা করলে বলবি ও লোকাল গাইড, একটা গ্রাম ঘুরিয়ে দেখাবে। এর বেশি একটা কথাও বলবি না। বলেই চলে গিয়েছিল অরণ্য। কথাগুলো প্রজ্ঞার কানে ঢুকছিল বটে, কিন্তু অতটা আর খেয়াল করেনি তখনও। এখন পুলিশ ভিতরের কাজকর্ম সেরে যখন ওদের সামনে এসে দাঁড়ালো, তখন প্রজ্ঞার চমক ভাঙল। ইন্সপেক্টর সবার দিকে চোখ ঘুরিয়ে শেষে প্রজ্ঞার উপর দৃষ্টি স্থির করে জিজ্ঞাসা করে, তো आप लोग इधर घूमने आए थे क्या सब? हाँ सर। फिर ऐसा क्या हो गया जो एक गिद्ध को ऐसा बुरा तरीके से मरना पड़ा? मरा तो मरा, फिर इसमें पुलिस को क्यों तकलीफ दिया? पागल है क्या? প্রজ্ঞা বোকার মতো অরণ্যর দিকে তাকায়। অরণ্য ব্যাপারটা সামলে নেওয়ার চেষ্টা করে বলে, আসলে কি বলতো, আমরা তখন টেনশনে ছিলাম, তো তাই হয়তো ওই অন্ধকার ঘরে কি দেখতে কি দেখেছি। ওটা তো এমনভাবে পড়েছিল, অন্ধকারে মানুষ বলেই মনে হচ্ছিল, বুঝলি? কথাগুলো বলেই ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলে, सर आपको कहा ना, वो ध्रुव ने मेरे बच्चे को लेकर चले आए थे, इसीलिए तो टेंशन में आ गए थे। अभी सब ठीक है, हम लोग अभी जा सकते हैं ना? ये बंगाली लोग इतना नटंकी क्यों करता है पता नहीं। एक मरे हुए गिद्ध को लाश समझ के क्या क्या कहानी बना दिया। जाइए जाइए जाइए, अभी जाइए। खुद का समय बर्बाद किया और हमको भी बेकार परेशान किया। जाइए तो। প্রচন্ড বিরক্তিতে গজ গজ করতে করতে ইন্সপেক্টর উঠে পড়েন জিপে। প্রজ্ঞারা কিন্তু তখনও প্রচন্ড বিস্ময়ে তাকিয়ে থাকে তার দিকে। পুলিশের জিপটা ওদের চোখের আড়াল হয়ে যেতেই অরণ্যর দিকে তাকায় একবার, তারপর আবার দৌড়ে গিয়ে ঢোকে সেই ঘরের মধ্যে। আর অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে, সত্যিই তো একটা শকুনের ছিন্ন ভিন্ন শরীর পড়ে রয়েছে সেখানে, যেখানে কিছুক্ষণ আগেও হোটেলের ম্যানেজারের রক্তাক্ত শরীরটা পড়েছিল। थारी लाडो अब बिल्कुल ठीक है रे बिंद्री, चिंता मत करियो, घर जा। তেহেরিকে উদ্দেশ্য করে কথাগুলো বলে চার্লি। তেহেরি এমনভাবে হতবাক হয়ে বসেছিল যেন এইমাত্র গভীর ঘুম ভেঙে উঠেছে, আর সেই ঘুমের মধ্যে দেখা দুঃস্বপ্নের রেশ কিন্তু কাটেনি এখনো। অথচ মনেও পড়ছে না স্বপ্নে কি দেখেছে সে। তাই ভার হয়ে আসা মাথাটা দুহাতে চেপে ধরে চার্লিকে বলে, मारो मारो मारो, क्या हुई? हाँ, थारू ने क्या की रे मारो के साथ? हाँ, क्या की? मैं सो कैसे गई रे? सो कैसे गई? ঘরে যে চার্লি ছাড়াও আরো দুটো মানুষ আছে সেটা লক্ষ্য করে না তেহারি, কিন্তু অগ্নিবর্ণের চেষ্টায় তেহারির মেয়ে ঘুম ভেঙে উঠেই কান্না জুড়ে দিতে এক ঝটকায় তেহেরির সবটুকু আচ্ছন্নতা কেটে যায়। ও চমকে উঠে ফিরে তাকায় মেয়ের দিকে।
সেই মেয়ের জন্যই তো ও এই চার্লির কাছে ছুটে এসেছিল। তারপর চার্লি ওকে কি কি যেন করতেও বলেছিল। মনে পড়ে চার্লি বলেছিল, थारी लाडो की जान के बदले में सिल्लू का जान लेना होगा तभी। কিন্তু কিন্তু তারপর তারপর কি হলো? আর কিছুই মনে পড়ে না তার। আর এখন তো চোখের সামনে নিজের মেয়েকে দেখতে পাচ্ছে। তবে কি? কারণটা ভেবেই বুকটা ধড়াস করে ওঠে তেহেরির। তবে কি সিল্লুকে ওই ডাইনি শেষ করে দিয়েছে? আর চার্লিকেই বা শুধু দোষ দিয়ে লাভ কি? ও তো নিজেই রাজি হয়েছিল প্রথমে। মনকে শক্ত করে সব কিছু নিয়ে তো হাজির হয়েছিল ও নিজেই। তবে ও নিজেই তো সিল্লুর এই পরিণতির জন্য দায়ী। সেই ছোট্ট হাত দিয়ে তেহেরিকে আদর করে জড়িয়ে ধরা, হাউমাউ করে কেঁদে ওঠে এক মা। চার্লি এবার অগ্নিবর্ণের দিকে চেয়ে সম্মতি নিয়ে তেহেরির কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, और रो मत बिंद्री, ये देख थारी लाडो अभी पूरी ठीक हो गयो, चिंता मत करियो। उसे लेकर अभी जाओ रे अपने घर, और कुछ तकलीफ हो तो फिर मारे को खबर भेजना, ठीक है? কথাগুলো বলে চার্লি তেহেরির ঘাগড়া চলি ঠিক করে, চুড়িনিটা গায়ে জড়িয়ে দেয়। কিন্তু তেহেরি বাড়ির কথা শুনেই আবার কেঁদে ওঠে, চিৎকার করে। বাড়ি গেলেই সিল্লুর ছোট ছোট স্মৃতিগুলো যে ওকে কুড়ে কুড়ে খাবে। এই এত বড় পাপ ও রাখবে কোথায়? কথাগুলো ভেবেই কান্নার বেগ বেড়ে ওঠে তার। ওর কান্না দেখে এবার অগ্নিবর্ণ হেসে ফেলেন। तुम बेफिक्र होके घर जाओ, तुम्हारा और एक बेटी इंतजार कर रही है। তেহেরি এতক্ষণ অগ্নিবর্ণকে লক্ষ্য করেনি। এই রকম ভারী অথচ স্নেহ মাখা কণ্ঠ শুনে ফিরে তাকায় তার দিকে। একে তো ওই মানুষটাকে দেখেই ও অবাক হয়ে গিয়েছিল, দ্বিতীয়ত তার বলা কথাগুলো। অগ্নিবর্ণের বলা প্রতিটা শব্দ সঠিকভাবে বোধগম্য হতেই জিজ্ঞাসীনু দৃষ্টিতে তাকায় অগ্নির দিকে। जो सोच रही हो वही सच है, तुम्हारी सिल्लू बिल्कुल ठीक है। अभी घर जाओ माँ, और कुछ सामान चार्ली तुमको देगी, वो कभी खुद से अलग मत करना। और एक बात, अगर तुम्हारे आसपास किसी घर से या किसी इंसान से पक्षी की विष्ठा का बदबू आए तो उसी इंसान को ये किसी भी तरीके से खिला देना, और उस घर में ये दक्षिण अथुनो तरफ में फेंक आना। এই বলে চার্লির বাড়িয়ে দেওয়া একটা ছোট্ট পুঁটলি নিজের হাতে নিয়ে অগ্নিবর্ণ ধরিয়ে দেয় তেহারিকে। তেহেরি ভীষণ অবাক হয়ে সেটা হাতে নিয়ে একবার খুলে দেখে। ভিতরে কালো রঙের ছোট ছোট দানার মতো কিছু রয়েছে, অনেকটা কালাঞ্জির মতো দেখতে, কিন্তু গন্ধটা বড় অদ্ভুত। ও তাড়াতাড়ি পুঁটলির মুখটা বন্ধ করে, আবার তাকায় অগ্নিবর্ণের দিকে। অগ্নিবর্ণ সামান্য হেসে আবার ইশারা করে চার্লিকে। এবার সে এগিয়ে যায় তেহারি আর তার মেয়ের দিকে। তারপর কালচে রঙের ধাতব দুটো পাত লাল সুতোয় বেঁধে দেয় দুজনের হাতে। তেহেরি এতক্ষণে কিছুটা ধাতস্থ হয়, যদিও কিভাবে তার মেয়ে ঠিক হলো আর সিল্লুই বা কিভাবে রক্ষা পেল, আর ওর এখানে আসার পর কিছুটা সময় কিভাবে হারিয়ে গেল, কিছুই বুঝতে পারে না ও। কিন্তু ও বুদ্ধিমতী মেয়ে, তাই এইটুকু বুঝেছে যে ওর সামনে দাঁড়ানো লোকটা সাধারণ কেউ নয়, এবং লোকটা তাদের অনিষ্ট নয়, বরং ওকে এই মহাবিপদ থেকে উদ্ধার করেছেন। তাই তার বলার পিছনের কারণগুলো বুঝতে না পারলে
তার নির্দেশ যে অক্ষরে অক্ষরে পালন করবে সে কথা জানিয়ে প্রণাম করে অগ্নিবর্ণকে। তারপর মেয়েকে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু দরজা খোলার আগের মুহূর্তে আবার থমকে দাঁড়ায় ও। মনে পড়ে যায় এই ঘরের জানালা দিয়েই ও দেখেছিল এই ঘরটাকে ঘিরে রেখেছে অগন্তি অপার্থিব শকুনের দল। এখন যদি ওরা বাইরে বেরোলেই ওইগুলো ঝাঁপিয়ে পড়ে ওদের উপর। ভয়ে মেয়েকে জাপটে ধরে পিছু ফিরে তাকায় তেহেরি। डरो मत, कुछ नहीं होगा, बाहर जाओ, हम है ना। অগ্নিবর্ণ নিজেই খুলে দেয় দরজার পাল্লা। তেহেরি একবার উঁকি দেয় বাইরের দিকে, কিন্তু আশ্চর্যভাবে বাইরেটা তখন খাঁ খাঁ করছে। শুধু মাঝে মাঝে অজানা হাওয়ার ঝোঁকা এসে ছোট ছোট বালির আবর্ত তৈরি করছে। তেহেরি আরো একবার অগ্নিবর্ণকে প্রণাম করে তারপর সেই পুঁটুলি আর মেয়েটাকে জাপটে ধরে দ্রুত পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। তেহেরি চলে যেতেই চার্লি পুজোর সব সরঞ্জাম গোছাতে গোছাতে বলে, अभी आप कुछ देर विश्राम लीजिए ठाकुर, मैं सब इंतजाम कर देती हूँ। लेकिन तब से एक बात मुझे खाई जा रही है, पूछ सकती हूँ? অগ্নিবর্ণ ঘরের কোণে রাখা মাটির কলসি থেকে খানিকটা জল গলায় ঢালতে ঢালতে হেসে ফেলেন। পাত্রটা রেখে খাটিয়ার উপর ধীরে সুস্থে বসে বলেন, अपनी माँ को इतना दोष मत दो माई। तुम जब जब खतरे में पड़ी हो तब तब वो तुम्हारे चारों तरफ से घेर लिया है, वो हर वक्त तुम्हारे साथ है। কথাগুলো শুনে মনে হয় চোখ ভিজে এসেছিল চার্লির। मन्ने माफ करो, अभी बोलिए मासी सा किसे है? कितने दिन के बाद आपको देखी, थारा इसू मिलर आनंद आयो। सच में पिछली बार मासी सा ने मेरी कितनी ख्याल रखी थी। माँ ठीक है, तुम्हें याद भी करती है, लेकिन अभी माँ और एक पूजा में निविष्ट है, इसीलिए बहुत दिन से हम भी नहीं मिले उनसे। কথা বলতে বলতেই চার্লির ঘরদোর সব পরিষ্কার করা হয়েও গেছিল। ও হাত ধুয়ে রুটি তৈরি করতে বসিয়েছিল। হঠাৎ ভীষণ চিন্তিত মুখে উঠে এসে বলে, ठाकुर एक बात बतानी थी। मारे को पता है इसके बहुत भयंकर कुछ खतरे से मुलाकात होने वाली है। बस मुझे आपके साथ रहना है, सिर्फ इस गांव के लिए नहीं, सबके लिए मारे जान भी हाजिर। लेकिन अभी आप करने क्या वाले हो? অগ্নিবর্ণের চোয়াল যেন সামান্য শক্ত হয়। চোখ বন্ধ করে বলেন, मुझे किसी का आने का इंतजार है, बस वो आ जाए, फिर मैं अपनी काम शुरू करूंगा। अभी मुझे कुछ सामान की जरूरत है और वो सब तुम्हें ही जुगाड़ करनी है। और पगली, तुम्हारे बिना तो ये लड़ाई में हार जाऊंगा। तैयार हो जाओ, बस सिर्फ कल ही है हमारे पास। ড্রাইভারটা ছোকরা হলেও বেশ বুদ্ধিমান। ওই একটু খোঁজ খবর নিয়ে এই বাড়িটায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল। বাড়ির মালকিন একজন বৃদ্ধা মহিলা, একাই থাকেন এত বড় বাড়িটায়। ড্রাইভার ওকে প্রজ্ঞাদের দুরবস্থা আর ধ্রুবর শরীরের অমন অবস্থার কথা একটু বুঝিয়ে বলাতেই বৃদ্ধা রাজি হয়ে গিয়েছিলেন এক রাত্রি ওদের এখানে থাকতে দিতে। আর তারপর থেকেই প্রজ্ঞারা সবাই লক্ষ্য করেছেন তার আতিথি বাৎসল্য। প্রথমেই তো পড়লেন ধ্রুবকে নিয়ে। তিনি নিজের হাতে সবটা করে ধ্রুবকে সামান্য কিছু খাইয়ে ধ্রুব ঘুমিয়ে পড়তেই বাকি সবাইকে তাদের স্নান খাওয়ার ব্যবস্থা করে দিলেন। এখন সন্ধ্যা পেরিয়ে রাত নামতে শুরু করেছে। মিশু, শিখু আর অরণ্য অন্য একটা ঘরে বিশ্রাম নিচ্ছে। আর একটা ঘরে ধ্রুব ঘুমাচ্ছিল।
তার পাশেই বসেছিল প্রজ্ঞা। দুপুরে কথা কাটাকাটির পর ওর আর ইচ্ছে হচ্ছিল না অরণ্যের সঙ্গে কথা বলতে, আর মিশুর উপরও একটু অভিমানী হয়েছিল। ও কি না করেছে বোনের জন্য, অথচ মেয়েটা ওই সময় অরণ্যকে সাপোর্ট করে গেল। কথাটা ভেবে নিজের মনেই একটা অবহেলার হাসি হেসে ওঠে ও। ঠিক সেই সময় শুনতে পায় একটা পুরুষ কণ্ঠ। কি গো, এত হাসছো কেন? কথাটা শুনেই ধ্রুবের দিকে তাকিয়ে দেখে সে উঠে বসার চেষ্টা করছে। প্রজ্ঞা খানিকটা অপ্রস্তুত হলেও নিজেকে তাড়াতাড়ি সামলে নিয়ে ধ্রুবকে ধরে উঠে বসিয়ে দিতে দিতে বলে, এই তো বিদেশি বাবুর জ্বর ছেড়েছে। তা এখন কেমন লাগছে ধ্রুব? খুব কি ব্যথা করছে? না, ব্যথা তেমন করছে না, অনেকটা বেটার লাগছে গো। আচ্ছা, ওই মহিলা কে গো? আরে ওর বাড়িতেই তো আজ রাতটা কাটাতে দিয়েছেন, উনি এই বাড়ির ওনার। একটা কথা মনে হচ্ছে, জানি না তুমি ফিল করেছো কিনা। কি কথা? ওই বৃদ্ধাকে খুব চেনা মনে হচ্ছে আমার, কোথায় যেন দেখেছি। উফ ধ্রুব, তুমি পারো বটে। এক তো তোমাকে যখন এখানে আনি তখন তোমার ধুম জ্বর, চোখ খুলতেই পারছিলে না, আর দ্বিতীয়ত ও বুক পর্যন্ত ঘোমটা টেনে আছে গো, এই এদিকে রাজস্থানী মহিলাদের মতো। আর তাকেই বলছো কিনা তোমার চেনা লাগছে? হ্যাঁ, আরে তোমাকে বোঝাতে পারছি না, কিন্তু আমার মন বলছে আমি ওকে চিনি, কোথায় যেন দেখেছি। ওই হাতের স্পর্শ আমার চেনা। এই রে, এই ছেলের জ্বরের ঘোর এখনো কাটেনি মনে হয়। কই দেখি তো। আরে না না, আমি ঠিক আছি, ডোন্ট ওয়ারি। বেশ, তাহলে এখন বলো তো ওখানে আসলে তখন কি হয়েছিল, আর কিভাবে তোমার অবস্থা এরকম হলো? বলবো সব, কিন্তু অরণ্য, মিশু আর শিখু ওরা সব কোথায়? ওরা অন্য ঘরে। কি হয়েছে প্রজ্ঞা? মুখটা এমন ভার লাগছে কেন? আর তখন ওরকম পাগলির মতো হাসছিলে কেন? কোথায়? ধ্যাত, কিছু হয়নি তো। হয়েছে তো নিশ্চয়ই, তুমি বলবে না। আচ্ছা ঠিক আছে, আমি মিশুকে জিজ্ঞাসা করছি। আরে 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 আরে, উঠছো কেন? বসো, আগে বসো বসো, বিশ্রাম নাও ধ্রুব। তোমার শরীর একদম ভালো নয়, আর যা জিজ্ঞাসা করছিলাম তার উত্তর দাও। আরে বলবো, বললাম তো, কিন্তু যা বলবো সব অরণ্য আর মিশুরও শোনা দরকার। উফ, তুমি না। বলে সামান্য বিরক্তি নিয়েই উঠে যায় দরজার দিকে। ধ্রুব সেদিকে চেয়ে সামান্য হেসে মুখটা ঘুরিয়ে নিতে গিয়েও হঠাৎ চোখে পড়ে বাইরের সেই বৃদ্ধা দাঁড়িয়ে আছে। তার চোখ ঘুমটায় আড়াল থাকলেও ধ্রুবর মন বলে ওই বৃদ্ধার চোখ ওই মুহূর্তে ওর উপরেই নিবদ্ধ। ও তাড়াতাড়ি কিছু বলতেই যাবে ওই বৃদ্ধাকে উদ্দেশ্য করে, কিন্তু চোখের পলকে সেখান থেকে অদৃশ্য হয়ে যান তিনি। আর তখনই ঘরে এসে ঢোকে প্রজ্ঞা, সাথে মিশু আর শিখুকে কোলে নিয়ে অরণ্য। খুবই দুঃখিত, তোমাদের খুব মুশকিলে ফেলে দিয়েছি, আই এম ভেরি সরি। অরণ্য ওর সামনের কাঠের চেয়ারে বসতে বসতে বলে, আরে ঠিক আছে, কি আর করা যাবে, সাথে থাকলে এটুকু কষ্ট সহ্য করতেই হবে, কিন্তু প্রজ্ঞার জেদটা একটু বেশি। আমি ওকে বলেছিলাম তোমাকে আবার এতটা জার্নি না করতে, ওখানে কোথাও 2 দিন রেস্ট নিতে, তা না, ও সব সময় জেদ। আচ্ছা ওসব ছাড়ো, এখন যা বলতে ডেকেছো সেটাই বলো, বরং সময় বেশি নেই, আমাদেরও রেস্ট নিতে হবে, কাল অনেকটা জার্নি আছে, আর আমাদের তো আর তোমার মতো টেক কেয়ার করার লোক নেই, আর ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাস্তা কাটিয়েও দিতে পারবো না, সব দায়িত্ব এখন আমারই। অরণ্যের প্রতিটা কথার মধ্যে এমন ঝাঁঝালো সুর শুনে ধ্রুব ভীষণ অবাক হয়ে যায়। ও একবার তাকায় প্রজ্ঞার দিকে, দেখে বুঝতে পারে ভীষণ রাগে প্রজ্ঞার মুখটা লাল হয়ে উঠেছে, কিন্তু এই নিভু আঁচে হাওয়া দিলে আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। তাই ব্যাপারটা খানিকটা হালকা করার ছলে বলে, হ্যাঁ ঠিকই বলেছ, আমি সত্যি কি ঘুমোচ্ছি, আর তোমাকে এতটা দায়িত্ব নিতে হচ্ছে, সত্যিই তো। আচ্ছা ওসব থাক, কি বলবে বলছিলে সেটাই বলো। হ্যাঁ বলবো, কিন্তু তার আগে একবার শিখুকে আমার কাছে আনবে। কেন? ওকে নিয়ে আবার কি করবে? তেমন কিছুই না, একবার দেখবো ওকে ভালো করে, ওর কোনো ক্ষতি করব না, আমাকে বিশ্বাস করো অরণ্য, আমি প্রাণ থাকতে শিখুর কোনো ক্ষতি হতে দিইনি আর ভবিষ্যতেও দেব না, কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে, তাই বললাম।
অরণ্য রাগে গড়গড় করে ওঠে যেন। তারপর প্রবল অনীহা সত্ত্বেও শিখুকে বসিয়ে দেয় ধ্রুবর সামনে। ধ্রুব সবটা বুঝতে পেরেও অগ্রাহ্য করে নিষ্পলক নিরীক্ষণ করতে থাকে শিখুকে। বেশ কিছুক্ষণ দেখার পর শিখুর ঠোঁটটা ঈষৎ খুলে মুখের ভিতরটা দেখে নেয়। তারপর বলে, ওকে এবার নিয়ে যাও, আর আমি যা বলছি তা মন দিয়ে শোনো। নিজেকে সামান্য গুছিয়ে নেয় ধ্রুব। তারপর বলতে শুরু করে সেই ভয়ঙ্কর ঘটনা।